1 পেপার 2 দুই জায়গায় হচ্ছে আমরা ফার্মাকোলজি থেকে কোশ্চেন পেয়েছি। 25 থেকে 30টার মতো কোশ্চেন আসে। এখন হচ্ছে কি আমরা পরের স্লাইডে আমরা যাই। হ্যাঁ, আমরা শুরু করি। ফার্মাকোলজি কি, যে আমরা ড্রাগের রিলেটেড যে স্টাডি সেটাই তো ফার্মাকোলজি। তো এটা হচ্ছে ফার্মাকোলজি 4টা ডিভিশনে ভাগ করা হয়েছে। ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোথেরাপিউটিক্স, টক্সিকোলজি। হ্যাঁ, ফার্মাকোকাইনেটিক্স কি? কাইনেটিক্স হচ্ছে ড্রাগটা আমাদের বডিতে কি করে সেটাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ফার্মাকোডাইনামিক্স হচ্ছে আমাদের বডি ড্রাগটাকে কি করছে সেটাই হচ্ছে ডাইনামিক্স। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। এখন কাইনেটিক্স দেখেন, আর হচ্ছে কি আছে ফার্মাকোথেরাপিউটিক্স, টক্সিকোলজি। এবার ফার্মাকোকাইনেটিক্সে যদি আসি, যেটা হচ্ছে আমাদের বডি ড্রাগকে কি করছে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিয়েশন, এগুলো মিলে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ডাইনামিক্স, এগুলো ডিটেইলস আমরা হচ্ছে পরে পড়বো। আচ্ছা, অ্যাবজর্পশন আপু কি? ওইটা কি ফার্স্ট স্লাইড ছিল? হ্যাঁ আপু, এটাই প্রথম স্লাইড ছিল। জি। ঠিক আছে, এবার হচ্ছে আপু আমরা চেষ্টা করবো এমন ভাবে পড়তে যেন পড়াগুলো ক্লাসেই হয়ে যায়, মানে বাসায় কম এফোর্ট দেওয়া লাগে। এই স্টেজে এসে দেখা যায় আমাদের জব থাকে, বাচ্চা থাকে, সংসার থাকে। হ্যাঁ, আমি আশা করবো আমার সাথে আগাবেন, তাহলে মোটামুটি ম্যাক্সিমাম পড়া আপনার ক্লাসে হয়ে যাবে। পরে শুধু আপনি কোশ্চেন গুলো দেখবেন। ঠিক আছে, আগাই আমরা। আচ্ছা, অ্যাবজর্পশন আমরা কি দেখতে পাচ্ছি? মুভমেন্ট অফ দ্য ড্রাগ ইনটু ব্লাড স্ট্রিম। আর এটা কিসের উপরে ডিপেন্ড করে? সলিবিলিটির উপরে। যদি লিপিড সলিবল ড্রাগ হয় তাহলে হচ্ছে কি করবে, এটা ইজিলি ক্রস করবে মেমব্রেনকে এবং ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে। আর ওয়াটার সলিবল ড্রাগ যেটা, সেটা হচ্ছে ক্রস করতে চাইলে আমার ক্যারিয়ার লাগবে। ক্যারিয়ার কি আছে? যেমন আয়ন চ্যানেল। শোনা যাচ্ছে না ঠিক মতো, মনে হয় এটা প্রবলেম। এখন শুনতে পাচ্ছেন আপু? এখন কি শোনা যাচ্ছে? না আপু, ক্লিয়ার না। ধীরে শোনা যাচ্ছে? আচ্ছা, আমি একটু দেখছি। আপু আমি তো ঠিক ক্লিয়ার আছে। শুনতে পাচ্ছি আপু এখন। আচ্ছা, তাহলে হয়তো আপু আপনার নেট প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, একটু চেক করেন কাইন্ডলি। ঠিক আছে, এখানে আপু দেখানো হয়েছে ড্রাগটা কিভাবে অ্যাবজর্ব হচ্ছে, মানে স্টমাক থেকে কিভাবে ব্লাডে আসতেছে এবং সেখান থেকে কিভাবে এক্সপ্রেশন হচ্ছে। ওভারঅল একটা ছবি দেখানো হয়েছে। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশনে যদি আসি, ডিস্ট্রিবিউশন কিসের উপরে ডিপেন্ড করে আপু? ডিপেন্ড করে ক্যাপিলারি পারমিয়াবিলিটির উপরে, ড্রাগের সলিবিলিটির উপরে এবং বাইন্ডিং টু দ্য প্লাজমা প্রোটিন, এগুলোর উপরে ডিপেন্ড করে। যদি হয় লিপিড সলিবল, যেটা লাইপোফিলিক ড্রাগগুলো, ওরা হচ্ছে ইজিলি ক্রস করতে পারবে। হ্যাঁ, ওদের ডিস্ট্রিবিউশনও বেশি হবে। তো দেখেন বায়োঅ্যাভেলেবিলিটি কি, যতটুকু ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে। আপু আমি প্যালাটেবল করে আমি বাংলায় বলছি। হ্যাঁ, তো আশা করি যে আপনি যদি শুনেন এই ক্লাসে পড়া ইনশাআল্লাহ হয়ে যাবে। অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট রিচেস দ্য সিস্টেমিক সার্কুলেশন আনচেঞ্জড। তো দেখা যায় আইভিতে আমরা যখন দিই তখন কি করছি, আমরা ড্রাগটা সরাসরি আমরা ভেসেলের মধ্যে দিচ্ছি। এটা তো অন্য কোথাও যাচ্ছে না, লিভারে যাচ্ছে না, যে সেখান থেকে কিছুটা ডিস্ট্রাকশন হবে। সরাসরি আমরা সিস্টেমিক সার্কুলেশনে দিয়ে দিচ্ছি। তাই ওকে আমরা কতটুকু পাবো? ওর বায়োঅ্যাভেলেবিলিটি আমরা 100% পাবো। এবার হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি বলি আপু, এটা হচ্ছে রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইন দ্য বডি টু ইটস প্লাজমা কনসেন্ট্রেশন। যদি লিপিড সলিবল ড্রাগ হয়, দেখেছিলাম হয়েছে। ঠিক আছে, আচ্ছা, না কথা শুনতে পাচ্ছিলাম না, তো এখন ঠিক হয়েছে। আচ্ছা, সরি আপুরা। হ্যাঁ, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে কোনগুলো? যদি লিপিড সলিবল ড্রাগ হয়, কেননা ওর হচ্ছে গিয়ে ছড়ায় যাওয়ার যেটা ডিস্ট্রিবিউশনের ক্যাপাসিটি ওর বেশি। কিন্তু ও কিন্তু আবার এক্সক্রিয়েশনের ক্যাপাসিটি ওর কম। ওর হচ্ছে আগে পোলার হতে হবে, এজন্য ওর লিপিড সলিবল ড্রাগ এটা হচ্ছে ছড়াবে তাড়াতাড়ি, বাট এক্সক্রিয়েশন হবে দেরিতে। ফ্যাট সলিবল ড্রাগ হ্যাভ এনরমাস ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এন্ড প্রলং ডিউরেশন অফ অ্যাকশন, কেননা ওরা হচ্ছে ফ্যাট টিস্যুতে ওখানে রিজার্ভ হয়ে থাকে। এবার হচ্ছে বায়োট্রান্সফরমেশন কি? বায়োট্রান্সফরমেশন ড্রাগটাকে পোলার করবে, মোর পোলার। এটা হচ্ছে দুইটা ফেজে হয়, এটা হচ্ছে মেটাবলিজম, কনজুগেশন। মেটাবলিজম যেটা ফেজ 1, এটা হবে পুরো মাইটোকন্ড্রিয়াতে, সাইটোক্রোম P450 এনজাইম দিয়ে। আর কনজুগেশন হবে লিভার সাইটোসোল। তাহলে মেটাবলিজম এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, আর কনজুগেশন হচ্ছে সাইটোসোলে। এখানে ছবি দেখানো হয়েছে আমাদের। আচ্ছা, এবার মেটাবলিজম আমরা যেটা পড়লাম, যেখানে সাইটোক্রোম P450 এনজাইম লাগে, এটার মধ্যে 3টা ফেজ আছে। কি কি? অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। আর এটা ফেজটা কি হবে? ইনঅ্যাক্টিভ করবে মোস্ট অফ দ্য ড্রাগ। অ্যাক্টিভ হবে কি কি? এনালাপ্রিল, ডায়াজেপাম, টক্সিক, প্যারাসিটামল। এগুলো লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন তেমন একটা আসে না। কনজুগেশন যেগুলো দেওয়া আছে জাস্ট একবার দেখবেন। যেগুলো লেস ইম্পর্টেন্ট, এটাতে বেশি সময় দিতে গেলে হবে কি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সময় বেশি দেওয়া যাবে না। এটা জাস্ট একটু দাগ দিয়ে রাখেন, একটু দাগ দিয়ে রাখেন। এবার হচ্ছে এক্সক্রিয়েশনে চলে আসেন। আমরা অলরেডি বলছি যে এক্সক্রিয়েশন হতে হলে কি হতে হবে? ড্রাগটার মোর পোলার হতে হবে। যদি কিডনি দিয়ে যায়, আর অনেকগুলো রুট আছে আমরা জানি, কিডনি, তারপর হচ্ছে লিভার, ফিসেস, লাংস, সোয়েট, স্যালাইভা, ব্রেস্ট মিল্ক। তো রেনাল এক্সক্রিয়েশন প্রাইমারি কিডনি দিয়ে হয়। আর এখানে 3টা ফেজ আছে, সেই ছোটবেলার পর আমরা জানি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন এন্ড টিউবুলার রিঅ্যাবজর্পশন। এবার হচ্ছে জিএফআর, যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা নিয়ে যদি আমরা বলি, কিছু কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। সেটা কি সাইজের উপরে ডিপেন্ড করে। আমরা জানি এটা হচ্ছে ছাঁকনির মতো, আমরা যখন চা ছাঁকি তখন কি ছোট ছোট যে জিনিসগুলো আছে, ছোট থাকলে সেটা কি সাথে চলে যায় না পানির সাথে, চার পানিটার সাথে। তো বড় জিনিসটা যেতে পারে না, ছাঁকনির মধ্যে আটকে থাকে। তো এখানেও সেম ওইরকম, যদি 20,000 ডাল্টনের কম থাকে সেটা হচ্ছে ইজিলি এক্সক্রিয়েট করে যাবে। যদি বেশি থাকে তাহলে হচ্ছে এক্সক্রিয়েশন দেরি হবে। প্রোটিন বাইন্ডিং, যদি প্রোটিন বাউন্ড থাকে, মানে ওকে ধরে রাখছে, তার মানে কি তার এক্সক্রিয়েশনটা কমে যাবে।
আর হচ্ছে পোলারিটি, মোর পোলার মোর এক্সপ্রেশন। এবার হচ্ছে টিউবুলার সিক্রেশন। সিক্রেশন মেনলি হয় প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে। আর এখানে কি লাগে, অ্যাক্টিভ যেহেতু বলেছে এখানে এনার্জিও লাগবে, ক্যারিয়ারও লাগবে। হ্যাঁ, অ্যানায়ন ট্রান্সপোর্টার আর ক্যাটায়ন ট্রান্সপোর্টার কোনটা দিয়ে কি ইয়া হয়, টিউবুলার সিক্রেশন হয়, এগুলো আপনি একটু দেখে নেবেন। এটা থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না, জাস্ট এটা একটু দেখবেন। আচ্ছা, অ্যাক্টিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবুলে হবে। আর ড্রাগস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য গ্লোমেরুলার ক্যান বি রিঅ্যাবজর্বড ইন দ্য ডিসিটি। আর এই জায়গাটা আপনি একটু দেখে নেবেন যে এসিডিক বেস এগুলো একটু অ্যালকালাইন, এগুলো একটু দেখে নেবেন। এখান থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না, জাস্ট রিডিং দিয়ে রাখবেন। পরীক্ষার আগে এগুলো দেখা লাগবে না, জাস্ট প্রথমবার যখন করবেন একটু রিডিং দিয়ে রাখা আর কি। এখানে হচ্ছে আমাদের নেফ্রন দেখানো হয়েছে স্ট্রাকচার। আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, ফার্মাকোডাইনামিক্স যেটা আমরা বলেছি যে ড্রাগটা আমাদের শরীরে কি করে। হ্যাঁ, আর এই যে ড্রাগের যে অ্যাক্টিভিটিস, ড্রাগ কি কি করবে, এগুলো হচ্ছে ও কাজ করার জন্য ওর কিছু ড্রাগের টার্গেট সাইট থাকে, কিছু হচ্ছে ওর হেল্প লাগে। আর এখানে চারটা মেজর ড্রাগ টার্গেট, সেটা হচ্ছে রিসেপ্টর, এনজাইম, মেমব্রেন আয়ন চ্যানেল আর হচ্ছে মেটাবলিক প্রসেসেস। এখানে রিসেপ্টর দেখানো হয়েছে আপু কিভাবে কাজ করছে। আপু এটা ইনফিনিটি স্টার দেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে খুব কোয়েশ্চেন আসে। পুরো আমাকে কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, কোথাও যদি কোনো প্রবলেম মনে হয়, কোথাও বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই বলবেন। হ্যাঁ, আমি সেটা আবার রিপিট আপু এটা কত নম্বর পেজে? এটা পুরো 6 নম্বর পেজ, 6, ফার্মাকোডাইনামিক্স হেডিং দেয়া। পেয়েছেন? আপু না, এই ইয়াটা ছকটা আপু কোথায়? এটা কি আপনাদের শীটে আপডেট করা হয়নি? আপনাদের শীটে নাই? পাচ্ছি না, এখানে হচ্ছে আমাদের 6 এবং 7 নম্বর পেজে আপু 3টা ছক দেখতে পাচ্ছি, মিলতেছে না। আচ্ছা, তাহলে হয়তো এটা নতুন করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এটা পুরানো শীটগুলোতে নাই। তাহলে আপু এটার একটা স্ক্রিনশট নেন, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো নতুন করে অ্যাড করা হয়েছে। আচ্ছা, আগাই আমরা। সালবিটামল, এটা হচ্ছে বিটা 1 এবং বিটা 2 অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট। মিথাইলোকা, আলফা 2, ফেনাইলেফ্রিন আলফা 1, ডায়াজেপাম, গাবা, মরফিন, মিউ, ক্যাবারগোলিন, ডোপামিন, মিরাবেগ্রন, বিটা 3। এই শেষের চারটা অনেকবার আসছে, অসংখ্যবার আসছে। আপু এটা ছবি তুলেছেন? জি আপু, নিয়েছি। আচ্ছা, এই স্লাইডটা কি আপনাদের আছে অ্যান্টাগনিস্টের? না মনে হয় আপু, এটাও নেই। আচ্ছা, তাহলে এটা একটা ছবি নেন। এখানে হচ্ছে ব্লকার কারা কারা আছে। অ্যাটেনোল হচ্ছে কাকে ব্লক করে? বিটা 1 অ্যাড্রেনার্জিক, ল্যাবেটালল আলফা 1 বিটা 1 অ্যাড্রেনার্জিক। আপু এখানে একটু মডিফাই করেন, এখানে লিখবেন সিলেক্টিভ আলফা 1 নন সিলেক্টিভ বিটা ব্লকার। এটা একটু কারেকশন করে নিন। এটা অসংখ্যবার আসছে, রিকল করলে দেখবেন এটা নিয়ে আসতে আসতে আপনার পরে হাসি পাবে, যেটা এতবার কেন আসছে। আপু কোথায় মডিফাই করবো বুঝি নাই, এই যে ল্যাবেটালল আলফা 1 বিটা। এখানে লিখবেন সিলেক্টিভ আলফা 1, সিলেক্টিভ আলফা 1 নন সিলেক্টিভ বিটা ব্লকার। আলফা 1 এর আগে সিলেক্টিভ দেন, আর বিটার আগে আপু 1টা কেটে দিয়ে এটা নন সিলেক্টিভ বিটা দেন। ঠিক আছে? আচ্ছা, আগে তাহলে ডক্সাজোসিন যেটা, এটা হচ্ছে আলফা 1 অ্যাড্রেনার্জিক। আর হচ্ছে টলটেরোডিন যেটা মাসকারিনিক রিসেপ্টর ব্লকার। রেনিটিডিন এটা হিস্টামিন ব্লকার, H2 রিসেপ্টর ব্লকার। এটাও কোশ্চেন আসে। যাবো সিক্রেটরন অ্যাসিটেট যেটা, এটা হচ্ছে টেস্টোস্টেরন অ্যান্টাগনিস্ট। আর মেটোক্লোপ্রামাইড ডোপামিন অ্যান্টাগনিস্ট। এটা ছবি তুলে নেন। এখানে হচ্ছে এনজাইম ব্লক করে ওয়ারফেরিন, এটা চলে আসলো। আচ্ছা, এটাতে আসে না পুরো, এটা মনে হয় আপনাদের শীটে আছে তাই না? জি আপু, এটা হ্যাঁ, আগাই। ডাইক্লোফেনাক ও হচ্ছে সাইক্লোঅক্সিজিনেস ইনহিবিটর। র্যামিপ্রিল হচ্ছে এসি ইনহিবিটর। নিওস্টিগমিন অ্যান্টিকোলিনেস্টেরয়েড ইনহিবিটর। জিডোফুডিন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। অ্যাসাইক্লোভির হার্পেস সিমপ্লেক্স ভাইরাল স্পেসিফিক থাইমিডিন কাইনেজ ইনহিবিটর। ওয়ারফেরিন হচ্ছে ভিটামিন কে এপোক্সিড রিডাক্টেজ। আর হচ্ছে মেথোট্রেক্সেট হচ্ছে ডিএইচএফআর যেটা ডাইহাইড্রোফলিক রিডাক্টেজ। এই মেথোট্রেক্সেট আপু অসংখ্যবার আসছে, এটা দাগ দেন, এটা ইনফিনিটি স্টার বক্সটা। একটু ছবিটা একটু দেখবেন আপু। আচ্ছা, এরপরে যেটা মেমব্রেন আয়ন চ্যানেলের উপরে কোন ড্রাগ কাজ করে এবং তাদের কি ইফেক্ট আছে। আমরা জানি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিফেডিপিন, ডিলটিয়াজেম, ভেরাপামিল। আর সোডিয়াম ব্লকার হচ্ছে লিডোকেন আর হচ্ছে অ্যামাইলোরাইড। এটা ইনফিনিটি স্টার দেন, এটা একটু দেখবেন আপুরা। এখানে হচ্ছে গিয়ে বক্সটা কি ইনফিনিটি স্টার থেকে বললেন, যেটা নিফেডিপিনের ভেরাপিনের ড্রাগের যেটা? জি আপু, ওটা ইনফিনিটি স্টার। আর এটা হচ্ছে জাস্ট একটু দেখবেন এখন যেটা দেখাচ্ছি, এটার মধ্যে একটু দাগ দেন হচ্ছে আপু কার্বোপ্ল্যাটিন, প্যাসলিটেক্সেল, ভিনক্রিস্টিন। এবার দেখেন আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আপু কতক্ষণ ক্লাস শুরু হয়েছে? আপু খুব বেশিক্ষণ হয় নাই, 7-8 মিনিট হবে। ও আচ্ছা, আসলে নোটিস চেঞ্জ করেছি, এটা আমি খেয়াল করিনি। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আপু যদি কোনো প্রবলেম হয় আমি আবার বলে দিব, কোনো সমস্যা নেই, এখন আগাই না? জি আপু, অবশ্যই। ঠিক আছে। আপু কার্বোপ্ল্যাটিন এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হতে দেয় না, এটা আমরা মেইনলি ওভারিয়ান ক্যান্সার ইউজ করি, একটু সাইডে লিখে রাখেন। আমরা জানি যে ক্যান্সার সেল হচ্ছে ওর এত বেশি প্রলিফারেশন হয়। হ্যাঁ, এটা হচ্ছে বডি ইমিউন সিস্টেম ইভেট করে গিয়ে ওর রেপ্লিকেশন হতে থাকে, সেল ডিভিশন হতে থাকে। তো অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো এমন ভাবে তৈরি যেন সেল ডিভিশন
দিবে না। তো এই সেল ডিভিশন যে দুটো আছে প্যাসিফিক এক্সেল ভিনক্রিসিন এই দুটো একটু দাগ দিয়ে রাখেন আপু। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমরা যে আর রিসিপ্টরের উপরে কাজ করে যে ড্রাগগুলো আমরা দেখে আসলাম, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, মিডাজোলাম অ্যাক্টস অন হুইচ রিসিপ্টর। কি হতে পারে আপনারা কি মনে হচ্ছে? কেউ কি বলবেন? আচ্ছা আমি বলে দিই, গাবা গাবা রিসিপ্টরের উপরে কাজ করবে। এবার হচ্ছে প্লাসেন্টাল ট্রান্সফার। প্লাসেন্টাল ট্রান্সফার চারটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে মেইনলি, মলিকুলার ওয়েট, লিপিড সলিবিলিটি, ডিগ্রি অফ আয়নাইজেশন আর হচ্ছে প্রোটিন বাইন্ডিং। এখন দেখেন মলিকুলার ওয়েট, যার হচ্ছে ওয়েটটা বেশি থাকবে ও ক্রস করতে পারবে না, আর হচ্ছে যার ওয়েটটা কম থাকবে ও ইজিলি ক্রস করে যাবে। তো এটার লেভেলটা কত? যদি দেখা যায় 500 আপু ওটা পেজ নাম্বারটা খুঁজে পাচ্ছি না। আপু কিছু কিছু স্লাইড নতুন অ্যাড করা হয়েছে, যদি কোনোটা শীটের সাথে না মিলে আমি সিরিয়ালি যাচ্ছি, আমি আবার হেফাজত মানে এখান থেকে কতটুকু এইভাবে কতটুকু পড়ালে আমার নিজেরই শান্তি লাগে না। যদি দেখেন যে কোনোটা শীটের সাথে মিলছে না, অবশ্যই আপু একটা ছবি তুলে নিন। হ্যাঁ তাহলে আগের পেজটা দিবেন আপু, তাহলে স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, এই যে থ্যাংক ইউ। হয়েছে। জি আপু। আচ্ছা এরপর এটা একটু ছবি তুলে নেন আপুরা। আচ্ছা, যদি 500 ডাল্টনের কম হয় তাহলে ও ইজিলি ক্রস করতে পারবে, হ্যাঁ, আর যদি বেশি হয় তাহলে ও ইজিলি ক্রস করতে পারবে না। আমরা অলরেডি পড়েছি লাইপোফিলিক ড্রাগ, যেগুলো লিপিড সলিউবল ড্রাগ, ওরা হচ্ছে রেডিলি ক্রস করতে পারবে লিপিড মেমব্রেন। নেক্সট এটা একটা ছবি তুলে নেন আপুরা। ডিগ্রি অফ আয়নাইজেশন, নন আয়নাইজড ফ্র্যাকশন অফ আ পার্টলি আয়নাইজড ড্রাগ ক্রসেস দ্য প্লাসেন্টাল মেমব্রেন। ডিগ্রি অফ আয়নাইজেশন কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপু এই জায়গাটা জাস্ট একটু রিডিং দেয়া, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, most drugs used in anesthetic practice are poorly ionized in blood and diffuse across the placenta. The exception is the neuromuscular blocker, which are highly ionized and therefore their transfer is negligible. হ্যাঁ, এই যে অ্যানেস্থেসিয়াতে যেসব ড্রাগগুলো ইউজ করা হয় ওরা প্লাসেন্টা খুব তাড়াতাড়ি ক্রস করে, এজন্য কিন্তু জিয়ে দিয়ে যখন সিজারিয়ান সেকশন করা হয় তখন কিন্তু তাড়াতাড়ি বেবি আউটের কথা বলা হয়। হ্যাঁ, আর হচ্ছে if the pH of the maternal blood changes then changes in the degree of drug ionization and transfer. আচ্ছা নেক্সট স্লাইডে একটু ছবি তুলে নেন আপুরা। যদি প্রোটিন বাউন্ড ড্রাগ হয় তাহলে হচ্ছে do not diffuse across the placenta. Only the free unbound portion of a drug is free to cross the cell membrane. Protein binding is altered in a range of pathological conditions like preeclampsia, will result in a higher proportion of unbound drug and will therefore promote drug transfer across the placenta. আচ্ছা, আমরা মাত্রই যে পড়লাম এটার একটা কোশ্চেন সলভ দেওয়া হয়েছে, ড্রাগ ক্রসেস প্লাসেন্টা ইজিলি ডিউ টু লার্জ ওয়েট, হাইড্রোফিলিক, নন আয়োনাইজড, পুয়ার লিপিড সলিউবল। কোনটা হবে আপুরা? কেউ কি বলবেন? জি আপু, নন আয়োনাইজড মানে লিপিড সলিউবল। আচ্ছা, এটা কি আপনাদের শীটে আছে আপু? না আপু নেই। এটা তো শীটে থাকার কথা। আচ্ছা, না থাকলে আপু ছবি তুলে নেন। আপু 10 নাম্বার পেজের একদম উপরে আছে। আচ্ছা, ড্রাগ কোনগুলো হচ্ছে আপু প্লাসেন্টা একটু ক্রস বলার করতে সময় পারে? মানে কোনটা কতটা ইম্পর্টেন্ট এটা একটু বললে ভালো হতো, মানে কোথায় কোশ্চেন আসে। জি আপু, আমি ওইভাবে আমি বলে দিচ্ছি, কেননা সব জানা হচ্ছে এক ব্যাপার আর হচ্ছে পরীক্ষায় পাস করা হচ্ছে আরেক ব্যাপার। সব করে তো মাথা গুলালে হবে না, যেগুলো হচ্ছে শুধু এখনই একবার রিডিং করবেন সেগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো ইনফিনিটি স্টার আমি ওইভাবে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ড্রাগস কোনগুলো হচ্ছে প্লাসেন্টা ক্রস করে না, হিট দিয়ে আমরা মনে রাখি, হেপারিন, ইনসুলিন আর হচ্ছে টিউবোকুরারিন। আচ্ছা, এটা মনে হয় আপনাদের বইয়ে নাই আপু, একটু দেখেন আছে কি? আপু একটু আমার সাথে মানে ইন্টারাকশনে যেতে হবে, না হলে তো আপু নাই মনে হয়, এখন আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তার মানে এটা নাই আপু, এটা ছবি তুলেন, এটা ইনফিনিটি স্টার। আপনি রিকল সলভ করতে গেলে দেখবেন এটা 1000 বার আসছে। আচ্ছা, এখানে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্লাসিফিকেশনটা দেখানো হয়েছে। তো আপনি হচ্ছে আপু স্টাডি ফেজ আর হচ্ছে পারপাস এই দুটো হচ্ছে ইনফিনিটি স্টার দিবেন, বাকি মাঝেটা জাস্ট একবার একটু ওই দুই রো একবার চোখ বুলাবেন। দেখেন প্রি ক্লিনিক্যাল যেটা জিরো বলা হয়, ফেজ জিরো, এখানে আমরা এনিম্যাল মডেল ইউজ করি। হ্যাঁ, আর ফেজ ওয়ান দিয়ে আমরা কি দেখি? সেফটি অফ দ্য ড্রাগ দেখি। ফেজ টুতে আমরা দেখি ইফিকেসি অফ দ্য ড্রাগ। আর ফেজ থ্রি যেটা ইফিকেসি কম্পেয়ার টু গোল্ড স্ট্যান্ডার্ড, আপনি একটু পাশে অবলিক দিয়ে লিখে রাখেন ইফেক্টিভনেস। আর ফেজ ফোরে হচ্ছে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। তাহলে হচ্ছে ফেজ জিরো যেটা সেটা হচ্ছে আমরা এনিম্যাল ট্রায়াল দিলাম, দেন আমরা ফেজ ওয়ান যেটা সেফটি দেখলাম, ফেজ টুতে আমরা দেখলাম ইফিকেসি, ফেজ থ্রিতে ইফেক্টিভনেস, আর ফেজ ফোরে গিয়ে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। এটা অনেকবার আসছে আপু ইনফিনিটি স্টার। ছবি নিয়েছেন আপু এটার? জি আপু, আপু যেগুলো ড্রাগস প্লাসেন্টা ক্রস করতে পারে না ওটা কি ইনফিনিটি স্টার হবে নাকি নরমালি করব? ওটা নরমালি পড়বেন আপু, জাস্ট আচ্ছা। ফ্যাক্টরগুলোর মধ্যে ফ্যাক্টরটাকে জোর দিয়ে পড়বেন, ভিতরে লেখা অতটা জোর দেওয়া লাগবে না, জাস্ট 500 ডালটন এটা মনে রাখবেন, 500 ডালটনের কম বেশি। ঠিক আছে আপনারা যে কোনো আপু একজন একটু বলেন তো স্টাডি ফেজের এই ফেজ 5টা আর হচ্ছে পারপাস, তাহলে কিন্তু ক্লাসে পড়া হয়ে যাবে। একজন একটু দেখে দেখে বলেন না। শুধুমাত্র স্টাডি ফেজ আর পারপাস। হ্যাঁ, এই দুইটা মাঝখানে যে নাম্বারগুলো আছে এগুলো এভাবে লাগবে না, জাস্ট আপনি একবার চোখ বুলাবেন ওখানেই শেষ। আচ্ছা, তাহলে ফেজ টোটাল হচ্ছে 5টা, তার মধ্যে প্রি ক্লিনিক্যাল হচ্ছে 0, ফেজ 1 2 3 4। 0 যেটা এটা একদম আমরা অ্যানিমাল মডেলের উপর ট্রায়াল দিব, আমাদের পারপাস 1 হচ্ছে আমাদের সেফটি অফ দ্য ড্রাগ, এটা আমরা দেখে থাকবো। ফেজ 2 তে আমরা এফিকেসি অফ দ্য ড্রাগ, এন্ড ফেজ 3 তে মেইন হচ্ছে ইফেক্টিভনেস, বলতে একবার বলি তাহলে ইফিকেসি কম্পেয়ার টু গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এন্ড ফেজ 4 বলি তাহলে এটা পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। জি আপু, থ্যাংক ইউ আপু। এই যে এভাবে যদি করেন আপনার আপু ক্লাসে পড়া হয়ে যাবে, বাসায় অত বেশি এফোর্ট দেওয়া লাগবে না। আচ্ছা, পরের স্লাইডে যাই। ওয়েলকাম। আচ্ছা, এবার আরেকটা আপু বলবেন। হ্যাঁ, which drug trial phase primarily assesses the safety of a drug? ফেজ 1
One, one, sorry. There's one আপু টুতে কি ছিল আপু? এফিকেসি এফিকাসি ছিল টুতে এফিকেসি, থ্রিতে ইফেক্টিভনেস, পরে হচ্ছে পোস্ট মার্কেটিং পোস্ট সার্ভিলেন্স। মার্কেটিং সার্ভিলেন্স। আর আপু আরেকটা জিনিস আপনারা কি রিকল করছেন? না আপু রিকল তো আপু বলছিল কিন্তু মানে আসলে নতুনটা আসলে কিন্তু এখন তো কিনতে পারিনি নতুনটা আসলে কিছুটা জানাই না। রিকল কিন্তু অনেক ভুল দেওয়া থাকে, আপুর সাথে একটু কথা বলিয়েন। হ্যাঁ, মানে রিকলটা খুবই ভালোভাবে করতে হবে, এটা পড়তে পড়তে মুখস্থ করে ফেলা লাগবে এরকম। আর হচ্ছে রিকল যখন করবেন, আমাদের তো মনে হয় রিকল ব্যাচে আছেন আপনারা, এখানে তো মেন্টররা থাকবে, আবার যদি আপনি পার্টনার নিয়ে পড়েন বেশি ভালো হবে, বুঝতেও পারবেন না অ্যান্সার ভুল দেওয়া। হ্যাঁ, রিকলটা করতে হবে আপু, মানে কোশ্চেনগুলো থেকে মোটামুটি 40 to 50% কমন আসে। আপুর সাথে কথা বলে অবশ্যই শুরু করে দিন। আপু তো কেনার কথা বলছিল যে পরে কিন্তু এখন তো কিনি না। আপনাদের পরীক্ষা জানুয়ারিতে না আপু? জি আপু এখন মনে হয় নতুনটা আসে নাই আপু এরকম কিছু। আচ্ছা, আপনি আগে মার্কেটে খবর নেন আপু কবে আসবে, যদি আসতে লেট হয় আপনি পুরানটা কিনেন না, পুরানটা কিনে পড়তে থাকেন, কেননা রিকল ছাড়া মানে এমআরসিউর কথা ভাবাই যায় না। আর আপনার আপু কোশ্চেন ব্যাংক মানে একটা পড়ার পরে, সাবজেক্ট পড়ার পরে কোন কোন ব্যাংক থেকে মানে করতেছেন, সলভ করছেন কোশ্চেন? আপু আমি শুধু ক্যাথরিন দেখেছি আর কিছু কিনে রিকলের সাথে একবার কিনবো ভাবছিলাম কিন্তু এখনো কিনে নাই। এভাবে তো হবে না আপু, পাস এমআরসিউজি মাস্ট পড়া লাগবে। আমি একটু আমার কথা বলি, আমি কি ফলো করেছিলাম। আমি পাস এমআরসিউজি দেখেছি, আনকুশ, অ্যান্ড্রিউ সিজার, স্টার্ট ওজি, ক্যাথরিন, এই পাঁচটা আমি সব পড়েছি। আর অন এক্সাম আর হচ্ছে গিয়ে বিজিএস পেয়ার, এই দুইটা প্লাস মাইনাস মানে যেগুলো আমার কাছে ইজি প্যালাটেবল মনে হয়েছে আমি সেগুলো পড়েছি, বাকিগুলো পড়ি নাই, ওখানে অনেক বেশি কোশ্চেন দেওয়া। কিন্তু প্রথম যে পাঁচটা পড়লাম বললাম আপু মাস্ট, এগুলো দেখতেই হবে, একবার করে হলেও দেখতে হবে। এগুলো সলভ করলে দেখবেন একটু দেখবেন কোন পাঁচটা আপু? পাস এমআরসিউজি, স্টার্ট ওজি, আনকুশ, অ্যান্ড্রিউ সিজার, ক্যাথরিন, এগুলো অবশ্যই করতে হবে। আর কোশ্চেন সলভের মানে এটার বিকল্প কোনো কিছু নাই। আর হচ্ছে কি আপু, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে, হ্যাঁ, যেগুলো বইয়ে নাই বা লেকচারে নাই, আমি বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করেছি, আমি সেগুলো ইনফরমেশনগুলো আমি বলবো, আপনারা একবার শিটে তুলে ফেলবেন, খাতায় তুলে দেখা যাবে দুদিন পরে খাতা হারিয়ে গেছে, একবারে শিটের সাইডে লিখে রাখবেন, ঠিক আছে? চলেন আপুরা আগেই, এটা হয়ে গেল আমাদের সেফটি। আচ্ছা, এবার হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। এটা মনে হয় আপনাদের বইয়ের পেজ 7 এ আছে, ড্রাগ ইন্টারাকশন। আচ্ছা, drug interaction occurs when one drug has an effect on the pharmacokinetics or dynamics of another drug. এটা কি করে আমরা জানি যে কিছু ড্রাগ আছে এনজাইম ইনহিবিশন করে, কিছু আছে এনজাইম ইনডিউস করে। হ্যাঁ, এভাবে একটা আরেকটার সাথে কি করে ইন্টারঅ্যাক্ট করে। আচ্ছা, এনজাইম ইনডিউসার। আচ্ছা, এনজাইম ইনডিউসার কি কি আছে আমরা বারবার আপনার মনে আছে না, যখন এমএস এর রেগুলার প্রিপারেশনে আমরা একটা দিয়ে মনে রাখেন, যেমন জিবি প্রাইসেস, ওগুলো একটু দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখেন, নামগুলো দেখবেন, ফেনাইটুইন, রিফাম্পিসিন, গ্লাইসিওফালভিন, স্পাইরোনোলেকটিন, আর একটু সাইড লিখে নেন পুরা, ফেনোবারবিটান, কার্বামাজেপিন, ইথানল। আচ্ছা, আর ফেনাইটুইন সাইটোক্রোম P450 এনজাইম এর মাধ্যমে এটাকে ইনডিউস করে। হ্যাঁ, এটা হচ্ছে ওসিপি আর ফেনাইটুইন নিয়ে যে কথা আমরা একটু পরে অ্যান্টিএপিলেপটিক করবো, আমরা সেখানে গিয়ে আলোচনা করবো, এখানে আর বলবো না। আচ্ছা, বলেন তো আপনারা এটার অ্যান্সার কি হতে পারে? হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস ইজ এ স্ট্রং ইনডিউসার অফ সাইটোক্রোম P4? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আপু আগের স্লাইডটা এক সেকেন্ডের জন্য একটু দেখাবেন? আগের স্লাইডটা? জি আপু মেমোনিক্সটা নেই তো সেটা। ঠিক আছে আপু thank you। ওয়েলকাম। আচ্ছা, ফেনাইটুইন কোন আপু অ্যান্সার দিলেন? আপনাদের সাথে এইভাবে তো পরিচয় হওয়া লাগবে তো। আমার নাম রিমা। রিমা আপু না? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে এনজাইম ইনহিবিটর, এগুলো আমরা মনে রাখবো sickfaces.com, এটা দিয়ে কি কি আছে? সোডিয়াম ভ্যালপোরেট, আইসোনিয়াজাইড, সিমেটিডিন, কিটোকোনাজল, ফ্লুকোনাজল, অ্যালকোহল, ক্লোরামফেনিক্যাল, ইরাইথ্রোমাইসিন, সালফোনামাইড, সিপ্রোফ্লক্সাসিন, ওমেপ্রাজল, মেট্রোনিডাজল। আপু আর নেমোনিকগুলো একদম মনে রাখবেন, মানে পরীক্ষার সময় তো এত কিছু মনে থাকে না, দেখবেন মাথার মধ্যে ঘুরতেছে sickfaces.com, এটা দিয়ে মিলাই ফেলতে পারবেন। আচ্ছা, ওরা কি করে এনজাইম ইনহিবিটর হিসেবে কাজ করে, তাহলে কি ব্লাড লেভেলটা বাড়ায় দিবে ড্রাগের এবং টক্সিক ইফেক্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে ড্রাগ মনিটরিং, সেটাকে আমরা থেরাপিউটিক উইন্ডো দিয়ে বুঝি। All drugs have a dose at which they will be ineffective and a dose at which it will be toxic, and between these levels সেটাই হচ্ছে কি আমাদের থেরাপিউটিক উইন্ডো। এই যে আমরা দেখতে পাচ্ছি ইনএফেক্টিভ লেভেল কোনটাতে, টক্সিক লেভেল কোনটাতে, আর এই মাঝখানে এটা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো। এখন থেরাপিউটিক উইন্ডো যেটা হচ্ছে ন্যারো থাকবে, সেটাকে আমাদের একটু বুঝে শুনে সাবধানে ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, আগের স্লাইডে আসি। হ্যাঁ, এখানে ওই কথাই বলেছে যে যেটা হচ্ছে লিটল ডিফারেন্স থাকবে সেটা ন্যারো, আর কোন কোন ড্রাগ হচ্ছে আমাদের মনিটর করা লাগবে ভালোভাবে, কেননা এটা থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে ন্যারো উইন্ডো, থেরাপিউটিক উইন্ডোটা হচ্ছে ন্যারো। ডিগক্সিন, জেন্টামাইসিন, লিথিয়াম, আর হচ্ছে ফেনাইটুইন, নামগুলো একবার একটু দেখবেন। আচ্ছা আপু, এটা তো আপনাদের শীটে আছে তাই না? জি আপু। আচ্ছা, তাহলে আমরা আগাই। এটা হচ্ছে গিয়ে আমরা যখন একজন মহিলা রিপ্রোডাক্টিভ এজ আছে, আমরা একটা ড্রাগ ইউজ করবো, আমাদের বুঝে শুনে ইউজ করতে হবে, কেননা আমরা জানি যে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে টেরাটোজেনিক ইফেক্ট আছে। আর মাথায় রাখতে হবে যে ড্রাগটা কি আসলে তার জন্য আমার দরকার কিনা। অ্যাভয়েড ড্রাগস ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার ইফ পসিবল। এনশিওর দ্যাট দ্য বেনিফিটস অফ দ্য মাদার আউটওয়ে দ্য রিস্ক টু দ্য ফিটাস। Do not stop a useful drug without careful risk benefit analysis, like epilepsy drug, asthma drug, thromboembolic disease. এটা আমরা রিস্ক বেনিফিট রেশিও আমরা বিচার না করে আমরা হঠাৎ করে বন্ধ করে দিলেই হবে না। আর হচ্ছে all the most drugs cross the placenta, few have been shown to be teratogenic. Pre-pregnancy counseling for chronic medical conditions is a gold standard to reduce the risk of harm by optimizing, altering, or stopping treatment. Consider screening if exposure has occurred. যদি এক্সপোজ হয়ে যায় তখন আমরা স্ক্রিন করতে হবে এটার খারাপ ইফেক্টটা হলো কিনা। If a prescription is needed, the following recommendations should be applied. Use the smallest effective dose for the shortest possible time. Choose a drug for which there is extensive experience in human pregnancy. Avoid polypharmacy where possible. The risk of teratogenesis with anticonvulsant increases each time another agent is introduced.
এই অ্যান্টিকনভালসেন্ট নিয়ে যে কথা আছে যে কোন ড্রাগ দিলে কত পার্সেন্ট রিস্ক হবে সেটা আমরা সামনে গিয়ে পড়বো। এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট জাস্ট রিডিং নাকি ইম্পর্টেন্ট? আপু এটা রিডিং দিবেন, ওকে, এটা জাস্ট নর্মাল কথাবার্তা, আমরা রিস্ক বেনিফিট রেশিওটা আমরা বিবেচনা করবো, ফার্স্ট ট্রাইমেস্টারে কশাস ইউজ করবো, হ্যাঁ, এগুলো জাস্ট একটু রিডিং দিয়ে রাখা। আপু আর এনজাইম ইনহিবিটর আর এনজাইম ইনহিবিটর কি ইনফিনিটি স্টার? হ্যাঁ আপু এটা 4 স্টারের মতো দেন। আচ্ছা আপু। আচ্ছা, আর হচ্ছে ড্রাগস মিসক্যারেজ করে, এটা হচ্ছে মেড দিয়ে মনে রাখবেন পুরো, মিসোপ্রোস্টল, আর্গোটামিন আর থ্রম্বোলাইটিক্স, কি আছে, স্ট্রেপ্টোকাইনেস, ইউরোকাইনেস, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটেড, টিপিএ, এটা মেড দিয়ে মনে রাখবেন। এটা 3 স্টার দিয়ে দেন। আচ্ছা, এখানে যে কথাগুলো আছে আপু এটা অত বেশি লাগবে না, শুধু এতটুকু মনে রাখবেন যে আমরা জানি যে অর্গানোজেনেসিস হয় মেইনলি 3rd থেকে 8th উইকে, এই সময়টা হচ্ছে বেশি ভালনারেবল, হ্যাঁ, তখন হচ্ছে অ্যানাটমিক্যাল অথবা স্ট্রাকচারাল ডিফেক্ট বেশি হয়, এটা একটু মনে রাখবেন, এই জায়গাটা জাস্ট রিডিং দেয়া। হ্যাঁ, যে বিটা ব্লকার যদি আমরা ইউজ করি আইইউটিআর করতে পারে, এসি ইনহিবিটর দিলে বাচ্চার, এটা আবার ইম্পর্টেন্ট, এসি ইনহিবিটর এটা ইম্পর্টেন্ট, এটা দাগ দিয়ে রাখেন, এটা হচ্ছে বাচ্চার যে ব্রেন কিডনি ডিফারেন্সিয়েশন ম্যাচুরেশন এগুলো হ্যাম্পার করবে। প্যাথিডিন দিলে বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস করতে পারে, এনএসআইডি দিলে প্রিম্যাচিউর ক্লোজার অফ দ্য ডাকাস আর্টারিওসিস। পরের স্লাইডে আসি আমরা, এখানে হচ্ছে গিয়ে ওভামের স্ট্রাকচার দেখানো হয়েছে। আচ্ছা, এই যে এমব্রায়োনিক পিরিয়ড বা 3 to 8 উইকস যেটা, এই সময়টা বেশি ভালনারেবল, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা আমি বলবো আপনারা একটু রিডিং দেন, সবকিছু যদি পড়তে যান তখন মানে যা পড়তে হবে অ্যাকচুয়ালি পড়া উচিত ইনফিনিটি স্টার সব ভুলে যাবেন। এটার মধ্যে 12 to 40 যেটা, এটা একবার মনে রাখবেন, যদি 20 দিনের কম হয় তাহলে লিম রিডাকশন, হ্যাঁ, আর হচ্ছে যে 24 এর পাশে 20 লিখে রাখেন, এই সময় অ্যানেনকেফালি হতে পারে, বাকিগুলো একটু রিডিং দিবেন। মানে ওখানে অপশনে 24 না থেকে 20 থাকতে পারে। 20 থাকতে পারে, জি, 20 থাকলে আমরা অ্যানেনকেফালি দিব, ঠিক আছে। লিম রিডাকশনও কি 20 লিখে রাখবো অপশনে? না, ওটা হচ্ছে লেস দেন 20 ডেজ, 20 দিনের আগে, 20 দিনের আগে বললেও লিম রিডাকশন হবে, হ্যাঁ, আর যদি বলে 20 বা 24 ডেজে কি হয়, অ্যানেনকেফালি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওই যে সিনডেক্টাইলি দেখানো হয়েছে কমপ্লিট পার্শিয়াল, আচ্ছা এটা হার্টের ছবি, এবার হচ্ছে ফিটাল ফার্মাকোথেরাপি, এটা একটু রিডিং দিবেন পুরো, এই জায়গাটা একটু রিডিং দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আপনারা 4 স্টার দেন, কোন ড্রাগ কি করতে পারে, ব্রেস্ট মিল্ক দিয়ে গিয়ে কি করতে পারে। লিথিয়াম, এটা হচ্ছে হার্ম করবে নিওনেটে, ডিগক্সিন খেলে নিওনেটে কিছু হবে না, পেনিসিলিন থেকে হাইপার সেন্সিটিভিটি হতে পারে, ব্রমোক্রিপ্টিন, তারপর হচ্ছে ক্যাবারগল। আচ্ছা, ল্যাকটেশন সাপ্রেশনের এখানে ব্রমোক্রিপ্টিনের পাশে একটু লিখে রাখেন পুরো, ক্যাবারগল, ওসিপি। আর যদি মা ফেনোবারবিটান খায় তাহলে কি হবে, বাচ্চার যে সাকলিং যে ক্যাপাসিটি আছে কমে যাবে। তো ল্যাকটেশন সাপ্রেশনের এখানে লিখেছেন, জি আপু। বলেন তো কি কি আছে। ব্রোমোক্রিপ্টিন, Carbagol আর ক্যাবারগোলিন, ওসিপি, জি, ওসিপি এর কোন কম্পোনেন্টের কারণে কমে যেতে পারে? মেনডিস্ট্রোজেন। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে পরের স্লাইডে যাই আমরা, মোস্ট ড্রাগস এন্টার ইনটু দ্য ব্রেস্ট মিল্ক, আর হচ্ছে কোন কোন ড্রাগ আমরা অ্যাভয়েড করবো, সাইটোটক্সিক ড্রাগ যেগুলো আছে, তারপর হচ্ছে সিডেটিভ, বারবিটুরেট, বেনজোডাইজেপিন, অ্যান্টিবায়োটিক্স, টেট্রাসাইক্লিন, মেট্রোনিডাজল, ক্লোরামফেনিকল। টেট্রাসাইক্লিন খেলে আমরা জানি কি হবে, ইয়ালোইশ ডিসকালারেশন হবে অফ টিথ, এটা 1000 বার মনে হয় আসছে রিকলে। ক্লোরামফেনিকল এটাও আসছে, গ্রে বেবি সিনড্রোম করবে, এই দুটো একটু লিখে রাখেন আপু, ঠিক আছে। আর হচ্ছে ওসিপি, এটা আমরা অলরেডি বলেছি, এটা হচ্ছে মিল্ক প্রোডাকশন কমিয়ে দিবে। অ্যাসপিরিন রেস সিনড্রোম করতে পারে, যেখানে কি হবে, ব্রেন লিভার ড্যামেজ হবে, এই জন্য দেখা যায় যে 12 বছরের আগে অ্যাসপিরিনটা না দেওয়াই ভালো, তখন তো ওদের এতটা ম্যাচুরিটি আসে না। আর হচ্ছে থিওফাইলিন, যেটা এটা হচ্ছে নিওনেটাল ইরিটেবিলিটি করে, আর হচ্ছে অ্যামিওডেরম, যেটা এটাও দিব না, এটা হচ্ছে বাচ্চার হাইপোথাইরয়েডিজম করতে পারে। আচ্ছা, এখানে হয় না যে আমরা যখন কাউকে প্রেগনেন্ট মা আমরা যখন ড্রাগগুলো দিই, আমরা কিন্তু এফডিএটা আমরা কনসিডার করি, এটা কোন এবিসিডি কোনটার মধ্যে পড়ে, এটা কি এফডিএ কি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ক্যাটাগরাইজ করছে 5 ভাগে। এই যেটা সেটা যদি আমি মাকে দিই বাচ্চার কোনো রিস্ক হবে না। বি, অ্যানিমাল স্টাডিজ হ্যাভ ফেইলড টু ডেমনস্ট্রেট আ রিস্ক টু ফিটাস, নো এডিকুয়েট স্টাডিজ ইন প্রেগনেন্ট উইমেন। সি, যেটা এটা লেস সেফ, এটা হচ্ছে অ্যানিমাল স্টাডিতে অ্যাডভার্স ইফেক্ট দেখা গিয়েছে, কিন্তু যখন প্রেগনেন্ট উইমেনে এটা হচ্ছে এডিকুয়েট স্টাডি করা হয় নাই। আর ডি নাম্বার যেটা, সেটা টেরাটোজেনিসিটি রিস্কই আছে, এভিডেন্স আছে। আর এক্স যেটা, এটা হচ্ছে এভিডেন্স অফ রিস্ক অফ হিউম্যান টেরাটোজেনিসিটি, দিব না এগুলো। আচ্ছা, এবার হচ্ছে অ্যান্টিবায়োটিক্স কি কি প্রেগন্যান্সিতে সেফ বলা আছে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ম্যাক্রোলিডের মধ্যে আছে অ্যাজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, এগুলো। এই যে পুরো আপু এর আগে স্লাইডটা মনে হয় এটা থাকার কথা, এটা পিছনে কোথাও এক জায়গায় আছে, অ্যান্টিবায়োটিক যখন পড়াবো ওখানে মেবি আছে আপু, তারপরে আপনি একটা ছবি তুলে নেন। জি, এবার এটা ইনফিনিটি স্টার আপু, এটা একদম মুখস্থ, এটা ছবি তুলে নেন, এটা আপনাদের শিটে নাই। টেট্রাসাইক্লিন আমরা অলরেডি বলেছি, এটা হচ্ছে ইয়ালো ডিসকালারেশন করবে, টিথ স্টেইনিং। সালফোনামাইড ও হচ্ছে ফলেট মেটাবলিজমটাকে ইনহিবিট করবে। সালফাসালাজিন, যেটা আইবিডিতে ইউজ করা হয় এবং এটা প্রেগন্যান্সি সেফ অ্যামাইনো গ্লাইকোসাইড, আমরা জানি এটা হচ্ছে অটোটক্সিক, নেফ্রোটক্সিক। কুইনোলন, এটা হচ্ছে রিস্ক অফ পার্মানেন্ট আর্থ্রোপ্যাথি। নাইট্রোফুরেন্টোইন, যেটা রিস্ক অফ নিওনেটাল হেমোলাইসিস, এটা হচ্ছে আমরা 3rd ট্রাইমেস্টারে অ্যাভয়েড করি। আচ্ছা, আর অ্যান্টিবায়োটিক রিলেটেড আর কিছু কথা যেগুলো আছে, যে কোনটা ট্রাইমেস্টারে অ্যাভয়েড কেন করছি, এটা হচ্ছে আমি আপু যখন অ্যান্টিবায়োটিক পড়াবো তখন বলবো, এখন জাস্ট এগুলো একটু দেখে রাখেন। ক্লোরামফেনিকল, গ্রে বেবি সিনড্রোম, পুরো এটা ছবি তুলেছেন। জি আপু। আচ্ছা, তাহলে আগে এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, রিকল করলে দেখবেন এগুলো অনেকবার আসছে, সেগুলো একসাথে দেওয়া হয়েছে। আচ্ছা আপু, আপনারা অ্যান্টিবায়োটিক যেহেতু চলে আসছে, আগে অ্যান্টিবায়োটিক তাহলে বের করেন আপু, এটা হচ্ছে 51 চলে আসেন। 51 কি পেয়েছেন আপু? পেয়েছি আপু। আচ্ছা, দেখেন অ্যান্টিবায়োটিক আমরা জানি যে এটাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াসিডাল আছে, ব্যাকটেরিওস্ট্যাটিক আছে। ব্যাকটেরিওসিডাল হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে, হ্যাঁ, আর হচ্ছে ওদের টার্গেট সাইট কি কি আছে, সেল ওয়াল, সেল মেমব্রেন, এনজাইম। আর যদি ওদেরকে আমরা লো ডোজে ব্যবহার করি তখন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিকের মতো কাজ করবে। আর হচ্ছে
ব্যাকটেরিওস্ট্যাটিক যেটা সেটা হচ্ছে রেপ্লিকেশনটাকে কিভাবে বন্ধ করবে, প্রোটিন প্রোডাকশন বন্ধ করে ডিএনএ সিনথেসিস সেলুলার মেটাবলিজমের মাধ্যমে। আর ব্যাকটেরিওস্ট্যাটিক যখন আমি হাইড্রোজেন ব্যবহার করবো সেটা ব্যাকটেরিওসিডাল হিসেবে কাজ করবে। আচ্ছা, পেনিসিলিন। আমি আগে হচ্ছে একটু ক্লাসিফিকেশন যেটা আপু একটু আমি লিখে দিব, এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এটা স্লাইডে আনা হয় নাই, আপনারা একটু আমার সাথে এটা লিখবেন। হ্যাঁ, এটার হেডলাইন কি হবে? আচ্ছা, এটার হেডলাইন হবে মেকানিজম অফ অ্যাকশন। দেখা যাচ্ছে পুরো বোর্ড? আমার লেখা কি বোঝা যাচ্ছে নাকি আরেকটু বড় করে লিখতে হবে? এটা তো বোঝা যাচ্ছে আপু। বোঝা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, শর্ট করে লিখলাম। হ্যাঁ, আমার লেখা না খুব পথে আপুরা, না বুঝতে পারলে জিজ্ঞাসা করিয়েন। হ্যাঁ, এখন এসে কার লেখা ভালো, আমাদের সবার লেখাই মোটামুটি এরকম। আচ্ছা, পেনিসিলিন, সেফালোস্পোরিন, সাইক্লোসেরিন বাদ পড়ে গেল, হচ্ছে কার্বাপেনেম, আর হচ্ছে মনোবেক্টাম, আর অ্যাজট্রিওনাম। এগুলো হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন করে। আমি আমি এটা মনে রাখতাম আপুরা, পিসিভি এমবি দিয়ে মনে রাখতাম। আপনারা চাইলে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। আপনারা লিখেছেন, আমি কি এটা ইরেজ করবো? জি আপু। আপু তারপরে হেডলাইন দেন, ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস। আপু এখানে কি সাইক্লোসেরিনটা কাটা হয়ে যাবে? কাটা পড়ে যাবে না, খুবই দুঃখিত, এটার মধ্যে দাগ পড়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা, আপনারা দিয়েছেন ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস। হ্যাঁ, 50s, 50s কে কে ইনহিবিট করে? ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিড, লিনেজোলিড, স্ট্রেপ্টোগ্রামিন, আর হচ্ছে রেটাপামিউলিন। আপু লিখেছেন? জি আপু। আচ্ছা আপু, আপনাদের মধ্যে কেউ কি এফসিপিএস বা এমএস দিয়েছেন? আমি দিয়েছি আপু। আচ্ছা আপু, তাহলে বুঝবেন যে পরীক্ষা দিলে আমাদের এই দেশের পরীক্ষা থেকে ইউকের এটা অনেক বেশি ইজি, অনেক। আপনি যদি একটু জেনেসিসের গাইডলাইন ফলো করেন না, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো মার্কস সহ পাস হবে, শুধু পাস না। দোয়া রাখবেন আপু। জি জি, আমাদের। আচ্ছা, এবার হচ্ছে 30s। 30sটা আমি মনে রাখি তা দিয়ে। হ্যাঁ, টেট্রাসাইক্লিন আর অ্যামাইনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন অ্যামাইনো গ্লাইকোসাইড, এটা দিয়ে মনে রাখবেন। এটা আপু ইজি, কিন্তু অনেকবার এখান থেকে কোশ্চেন আসছে, রিকল ঘাটাঘাটি করলে দেখবেন। আচ্ছা, তাহলে কি আমি এটা ইরেজ করবো? হ্যাঁ আপু। একদিন আপু বলেন তো, 30s এই সাবইউনিটের উপরে কে কে কাজ করে? টেট্রাসাইক্লিন গ্লাইকোসাইড আপু। জি, থ্যাংক ইউ। আচ্ছা আপু, এবার ক্যাপশন দেন, ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস কি কি আছে? ট্রাইমেথোপ্রিম, কুইনোলন, আমি ডিউটি করে আসি তো আমি নিজে একটু বিধ্বস্ত অবস্থায় আছি। কুইনোলন, তারপর হচ্ছে রিফাম্পিসিন, সালফোনামাইড, মেট্রোনিডাজল। আপুর আমি এটা মনে রাখতাম পিকিউ আরএসটিএম দিয়ে। আমি সবসময় তো দেখা যায় এভাবে নাম করে মনে রাখা জানা মনে করলে বেশি ভালো হয়। মেট্রোনিডাজল, পিকিউ আরএসটিএম, এখান থেকে অনেকবার কোশ্চেন আসছে আপুরা। আচ্ছা, একজন আপনি একটু বলেন তো, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর কারা কারা? PQRSTM। জি, তো কি কি এখান আছে? থেকে আমাদের হচ্ছে দিয়ে সেটা মুছে মিলাই নাই। সরি, আমি পেন্টামিডিন লিখতে আপনি জন্য মিলতে পেন্টামিডিন, পারতেছি না। পেন্টামিডিন, পিতে পেন্টামিডিন, আচ্ছা, তাহলে পিতে পেন্টামিডিন, Q জি, ফর কুইনোডিন, R ফর কুইনোলন, রিফাম্পিসিন। ও জি কুইনোলন, এটা জি, কুইনোলন, লন। জি, ঠিক আছে, তাহলে হচ্ছে S এ হচ্ছে সালফোনামাইড, T ফর ট্রাইমেথোপ্রিম, আর M ফর হচ্ছে মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল 1000 বার আসছে মনে হয় এক কোশ্চেন দেখতে দেখতে। আর আরেকটা কথা আমাকে একটু বলেন আপুরা, মানে একজনও কি নাই যে রিকল করা শুরু করেছেন? আমি শুরু করছি। আচ্ছা, কিভাবে করছেন বলেন তো আপু? আপু হচ্ছে কোশ্চেন সলভের সময়, যেটা আমি হচ্ছে মানে এক্সপিএস দিয়েছি রিসেন্ট, মানে জুলাই দিয়েছি, জুলাই আমার হয়েছে। তো অনেক টপিক আমার চেনা, যেটা একদম 100% জানি, সেটা আমি একদম কোশ্চেন পাশে লিখে রাখছি এবং ওই কোশ্চেনটা আমি মুখস্থ করে ফেলছি। আর বাকি যেটা আমার কনফিউশন আছে সেটা আমি রেখে দিচ্ছি, কারণ আপু যেহেতু বলছে কোশ্চেন অনেক ভুল থাকে। আবার ওই টপিকে যদি আমার পড়া থাকে এক্সপিএস এমআরসি থেকে, তাহলে সেখান থেকে ওই অ্যান্সারটা যখন ভুল থাকে সেটা কারেক্ট করে নিচ্ছি, এভাবে করছি।
আচ্ছা, প্রথমে আপনার কংগ্রাচুলেশনস। হ্যাঁ, আপনার যেহেতু পার্ট 1 এসিএস পার্ট 1 করা আপনার জন্য অনেকটা ইজি হবে। হ্যাঁ, আপনি পড়াগুলোর সাথে আপনি পরিচিত, ওখানকার থেকে এখানে অনেকটাই কম পড়া লাগে। হ্যাঁ, তবে বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট। এখন কথা জি হচ্ছে গিয়ে আমার সাজেশন থাকবে, আপনি রিকল যখন শুরু করবেন আপনি কখনোই বইয়ের প্রথম দিকে যে কোশ্চেনগুলো আছে 2022-23 এগুলো দিয়ে স্টার্ট করবেন না। এখানে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার থাকে না। আপনি ধরেন এই খুঁজতে যাবেন এই লুটিনাজিন হরমোনের হাফ লাইফ কত, এটা খুঁজতে খুঁজতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি এই জায়গা থেকে খুঁজবেন, সেই জায়গা থেকে খুঁজবেন, আপনি দেখবেন যে 16, 17, 15 এগুলো কিন্তু ভালোভাবে সলভ করা আছে। এটা অবশ্য আমাদের সমাধান করে দিয়েছে আপু আগে, মানে এন্ডোক্রাইনোলজি যিনি ক্লাস নিয়েছেন আমাদের সকল ধরনের হাফ লাইফ সবকিছু আমরা একটা শীটে লিখে দিয়েছি অলরেডি। জি তো জি ওটার জন্য সুবিধা আছে, কিন্তু আপনি এটা পড়াশোনা করার দিলেন আপনি খুব ভালো করে, কারণ এটা আসলে প্রথম দিকে উত্তর অনেকগুলো নেই। আপনি আপু না হলে হবে কি আপনার অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। আপনি জি 15, 16, 17 এগুলো দিয়ে স্টার্ট করেন, আপনি দেখবেন যে তখন প্রথম দিকে যখন চলে আসবেন তো মনে হবে আচ্ছা আমার তো ম্যাক্সিমাম কোশ্চেন পড়া, অ্যান্সারগুলো অলরেডি আপনি তখন জানেন। আবার আপনি 12, 13 দিকে যাবেন দেখবেন অনেক কিছু নাই, ওগুলো যদি আবার কেউ আগে পড়ে তার কিন্তু মাথা গলায় যাবে। এই হচ্ছে কথা। আমি তাহলে মানে পড়ার 14 মাধ্যমে হচ্ছে আপনাকে 16, কথা বলি। 17 এরকম। জি। ওকে, আর থ্যাংক ইউ সবচেয়ে সো ভালো মাচ। হয় যদি ওয়েলকাম, সবচেয়ে ভালো হয় পার্টনার নিয়ে পড়বেন আপু। আর যে কোনো সমস্যা রিকল রিলেটেড যে কোনো সমস্যা গ্রুপে আমাদেরকে বলবেন। আমি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলেন সিবিএসসি আরো এর জন্য আসলে যেভাবে ইজিলি রিডিং পার্টনার পাওয়া যেত, ইউনিভার্সিটিতে এরকম সিরিয়াস রিডিং পার্টনার একটু ডেফিসিয়েন্সি মনে হচ্ছে। আপনি গ্রুপে বলবেন, আমাদের গ্রুপটাতে হ্যাঁ, আমি ওখানে কাউকে বলেছিলাম। না কাউকে পাবেন। 2-3 জন একসাথে পড়লে না ইজি হয়, হয়তো হুম অনেক হুম। ম্যাথ আছে মিলাতে পারছেন না, 2-3 জি জন একসাথে করলে ভালো হয়। এই আর কি কথা। হ্যাঁ আপু, অবশ্যই। জি। আর গ্রুপে আপুরা গ্রুপে জানাবেন। ওখানে হয় কি মানে আমরা যারা আপনারাও আমাদের এই জায়গাটায় আসবেন, আমরা 2 দিন আগে আপনারা 2 দিন পরে, এতটুকুই তফাৎ। হ্যাঁ, কিন্তু হয় কি যেহেতু এই স্টেজটা পার করে আসি, কোন জায়গায় কি ঝামেলা বা ডিফিকাল্টিস আমরা এটা ফেস করে আসি, জানি যে হ্যাঁ এখানে ভুল আছে এটা আছে, আমাদেরকে গ্রুপে একটু নক করবেন, তাহলে আমরা চেষ্টা করবো যে যতটুকুই জানি ওখানে বলার। কেননা অনেক ভুল, রিকল অনেক ভুল, আর ভুলটা করার পরে মাথা ভুলটাই সেট হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তখন এটা কি ঠিক মনে হয়। আচ্ছা, আগে তাহলে। আচ্ছা, ওখানে আমাদের একটা স্লাইড বাকি ছিল। হ্যাঁ, পেনিসিলিন। পেনিসিলিন যেটা সেটা হচ্ছে আমরা জানি যেটা ফাঙ্গাস থেকে আসে, পেনিসিলিয়াম। আর এটাকে ব্রডলি 5 ভাগে ভাগ করা হয়েছে: বিটা ল্যাকটাম, বিটা ল্যাকটাম রেজিস্ট্যান্ট, ব্রড স্পেকট্রাম, অ্যান্টিসিউডোমোনাল আর হচ্ছে মেসিলিনামস। এখন অ্যান্টিসিউডোমোনাল এটার মধ্যে একটু 3 স্টার দেন আপু, এই নাম দুটো ইম্পর্টেন্ট, পাইপারাসিলিন আর হচ্ছে টিকারসিলিন। এবার আরেকটা কথা হচ্ছে আপু, যত পার্সেন্টেজ পাবেন, যত ইনসিডেন্স পাবেন, ডিজিট রিলেটেড যা কিছু আছে সব ইনফিনিট স্টার। এটা কিন্তু মানে আমাদের দেশের পরীক্ষার সাথে বিদেশি পরীক্ষার এই জায়গায় তফাৎ। আমরা কিন্তু এখানে অত ইনসিডেন্স আমাদের লাগে না, কিন্তু ওখানে এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেনিসিলিনের পাশে একটু লিখে রাখেন পুরো। পেনিসিলিন যদি কারো অ্যালার্জি থাকে, কারো যদি পেনিসিলিনের অ্যালার্জি থাকে, 10% কেসে ক্রস রিঅ্যাক্টিভিটি থাকতে পারে সেফালোস্পোরিনের সাথে, মানে 10% ক্ষেত্রে তার দেখা যাবে সেফালোস্পোরিনও অ্যালার্জি আছে। 10%, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি একটু কষ্ট করে আবার রিপিট করবেন, বুঝতে পারি। আচ্ছা, কোনো পেশেন্টের যদি পেনিসিলিনের অ্যালার্জি থাকে 10% কেসে তার ক্রস রিঅ্যাক্টিভিটি থাকবে সেফালোস্পোরিনের সাথেও। ঠিক আছে, আগে তাহলে। জি আপু। আচ্ছা, সেফালোস্পোরিন বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, কম্পিটিবল উইথ ব্রেস্ট ফিডিং। আর হচ্ছে এটা ক্যাটাগরি বি। এটার মধ্যে আমি বলবো আপনারা নামগুলো একটু দেখে রাখবেন। হ্যাঁ, খুব যে একেবারে মুখস্থ করা লাগবে ইনফিনিটি স্টার এরকম না, একটু দেখে রাখবেন। দেখেন ফার্স্ট জেনারেশনে যারা আছে এটা একটু মনে রাখবেন। দেখেন সেফের পরে এ আছে। হ্যাঁ, সেফাজোলিন, সেফালেক্সিন, সেফালোথিন, সেফালোরিডিন আর হচ্ছে সেফাড্রক্সিল, সব সেফের পরে এ আছে, লিখে রাখেন সেফের পরে এ এক্সেপ্ট সেফাক্লর। সেফাক্লরটা আবার সেকেন্ড জেনারেশনে। ঠিক আছে, আর হচ্ছে সেকেন্ড জেনারেশনে আসেন। সরি পুরো আমার একটু এসিতে প্রবলেম হয়, একটু অপেক্ষা নিন। আপনারা আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আপু। এক্সট্রিমলি সরি আপু, আমার মানে হঠাৎ করে আপনি সরি বলার কিছু নেই, আমরা বুঝি এটা অনেকেরই প্রবলেম আছে, নিজেরই আছে। থ্যাংক ইউ। আচ্ছা চলেন আমরা আগে যেটা যেটা আমরা বলছিলাম, সেকেন্ড জেনারেশনে আসেন। সেকেন্ড জেনারেশনে আমরা অলরেডি বলেছি যে ফার্স্ট জেনারেশন হচ্ছে সেফের পরে এ এক্সেপ্ট হচ্ছে সেফাক্লর। সেফাক্লর হচ্ছে সেকেন্ড জেনারেশনে যাবে। আর সেকেন্ড জেনারেশনে কি আছে? সেফিউরক্সিম, সেফোক্সিটিন, সেফমেটাজোল, সেফোমেন্ডল আর হচ্ছে সেফাক্লোর। হ্যাঁ, এটার জন্য শর্টকাট কোনো সূত্র আমি জানি না। থার্ড জেনারেশনে আসেন। থার্ড জেনারেশনে দেখেন আপু, ড্রাগগুলোর শেষে 1 আছে, মি আছে অথবা 10 আছে, মি 110 আর সাথে মক্সালেকটাম। এগুলো হচ্ছে থার্ড জেনারেশন। আর হচ্ছে ফোর্থ জেনারেশনে আসেন। ফোর্থ জেনারেশনে দেখেন পিআই যেটা পি আছে, সেফেপিম, সেফেপিরম। আর ফিফথে আছে সেফটিবিপ্রোল আর হচ্ছে সেফটারোলিন, রোল আছে। ফিফথে হচ্ছে রোল আর ফোর্থে হচ্ছে পিআই। এভাবে একটু মনে রাখবেন, এর চেয়ে সহজ উপায় আমি আর বের করতে পারি নাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই।
ম্যাক্রোলিড যেটা এটা হচ্ছে ক্যাটাগরি বি, ব্রেস্ট মিল্ক দিয়ে এক্সক্রিয়েট হবে। আমরা অলরেডি বলে আসছি এটা হচ্ছে 50S রাইবোজোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করে, হ্যাঁ, ওকে ইনহিবিট করে কাজ করে। আচ্ছা আপু আরেকটা কথা আমি একটু ওখানে মিস হয়ে গেছে, 50S এর ওখানে একটু লিখে রাখেন সিএমএল এসআর দিয়ে আমরা মনে রাখি। আগে যে লিখে দিলাম ওখানে সিএমএল এসআর, তাহলে আপনাদের মনে রাখাটা ইজি হবে। সেল ওয়াল সিনথেসিস পিসিভি এমবি, আর প্রোটিন সিনথেসিস 50S 30S আমরা অলরেডি বলেছি। টা দেখেন টেট্রা টেট্রা আর হচ্ছে 30 হচ্ছে টি, মিল আছে কিন্তু টা। আর 50S হচ্ছে সিএমএল এসআর, ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিড, লিনেজোলিড, স্ট্রেপ্টোগ্রামিন আর হচ্ছে রেটাপামিলিন। আর হচ্ছে শেষে যেটা আমরা বললাম যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর পিকিউআরএসটিএম। এভাবে মনে রাখলে না পরীক্ষার সময় চট করে মাথায় চলে আসবে। আচ্ছা এটা হচ্ছে অ্যাকুমুলেট করে লিপোসাইটের মধ্যে। সাইড ইফেক্ট কি কি আছে? নিওনেটাল কলিস্টেটিক জন্ডিস করতে পারে, সিডোমেমব্রেনাস কলাইটিস, ডায়রিয়া, ভমিটিং। আচ্ছা এরপর এটা একটু দেখেন, এটা ইনফিনিটি স্টার দেন। ফলেট মেটাবলিজমে কারা কারা ইন্টারফেয়ার করে? সালফোনামাইড, এগুলো হচ্ছে অ্যান্টিফলেট ড্রাগ। হ্যাঁ, সালফোনামাইড হচ্ছে ইনহিবিট করে কনভার্সন অফ বেঞ্জোইক অ্যাসিড টু ফলেট। এটা হচ্ছে আপনার লাইল সিনড্রোম যেটা আছে, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস করে। হ্যাঁ, এটার একটা ছবি আমি এনেছি, আমি দেখাবো পরে। টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস করে। আর ডিএইচএফআর ইনহিবিটর যেটা ডাইহাইড্রোফলেট রিডাক্টেজ ইনহিবিটর, এটা অনেকবার কিন্তু আসছে, মেথোট্রেক্সেট, এমটিপি দিয়ে মনে রাখবো আমরা। মেথোট্রেক্সেট, ট্রাইমেথোপ্রিম, পাইরিমেথামিন। আচ্ছা একজন আপু একটু প্লিজ বলেন ডাইহাইড্রোফলেট রিডাক্টেজ ইনহিবিটর কি কি আছে? মেথোট্রেক্সেট, ট্রাইমিথোপ্রিম আর হচ্ছে যে পাইরিমিথামাইন। এটা কি দিয়ে মনে রাখবেন? সূত্র কি? এটা হচ্ছে পিএমটি। হ্যাঁ টিএমপি বলেন, এমটিপি বলেন, এভাবে মনে রাখবেন। থ্যাংক ইউ আপু। পরের স্লাইডে যাই। ড্রাগস ইউজ ইন ইউটিআই ইন প্রেগন্যান্সি, এটা থেকে দেখবেন হাজার হাজার বার কোশ্চেন আসছে এই দুইটা লাইন থেকেই। আচ্ছা এখানে যেটা বলা আছে দেখেন আপুরা, ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা ইউজ করবো নাইট্রোফুরানটুইন। তাহলে প্রেগন্যান্সি উইথ ইউটিআই আমরা প্রথম দুই ট্রাইমেস্টার, আমরা তো জানি আমরা তিনটা ট্রাইমেস্টার, ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টার ইউজ করবো নাইট্রোফুরানটুইন, থার্ড ট্রাইমেস্টার ইউজ করবো না। থার্ড ট্রাইমেস্টারে যদি আমার ইউজ করতেই হয় আমি তখন ট্রাইমেথোপ্রিন ইউজ করবো। তাহলে কেন ইউজ করছি না আমরা থার্ড ট্রাইমেস্টারে? থার্ড ট্রাইমেস্টারে আমরা যদি নাইট্রোফুরানটুইন ইউজ করি ও হচ্ছে নিওনেটাল হেমোলাইসিস করতে পারে। এই জন্য হচ্ছে গিয়ে দেখা যায় যে লেট প্রেগন্যান্সি যেটা থার্ড ট্রাইমেস্টার অথবা ব্রেস্ট ফিডিং মাদার, তাদেরকে আমরা নাইট্রোফুরানটুইন আমরা অ্যাভয়েড করি, নাহলে নিওনেট যে বাচ্চা ওর হচ্ছে হেমোলাইসিস হবে। আর ট্রাইমেথোপ্রিন কিন্তু আমরা দিচ্ছি থার্ড ট্রাইমেস্টারে, এটা সেফ, কিন্তু আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দিচ্ছি না। কেন দিচ্ছি না? এটা হচ্ছে অ্যান্টিফলেট ড্রাগ, এই জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাভয়েড করি। ঠিক আছে আপু, একজন আপু প্লিজ এটা একটু বলেন, আমি এটা একটু শুনবো, এটা অনেকবার আসে পরীক্ষায়। ইউটিআই ইন প্রেগন্যান্সি আমরা কোন ড্রাগ ইউজ করব? ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সি উইথ ইউটিআই নাইট্রোফুরানটাইন, থার্ড ট্রাইমেস্টার উই অ্যাভয়েড নাইট্রোফুরানটাইন ডিউ টু এটা হিমোলাইসিস করবে ইন নিওনেট। আমরা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে কেন ট্রাইমেথোপ্রিন দিচ্ছি না? ডিউ টু ইটস অ্যান্টিফলেট। থ্যাংক ইউ আপু, ভেরি গুড, থ্যাংক ইউ। আগাই আমরা। আচ্ছা এবার হচ্ছে আদার ড্রাগস ডিউরিং প্রেগন্যান্সি। এগুলো হচ্ছে আপু খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, জাস্ট নামগুলো একটু মনে রাখেন। যে সিফিলিসে আমরা বেনজাথিন পেনিসিলিন ইউজ করি, আর একটু লিখে রাখেন, পাশে লিখে রাখেন। সিফিলিসে ইউজ করি বেনজাথিন পেনিসিলিন, আর জিবিএস ইউজ করি বেনজাইল পেনিসিলিন। আরেকবার আপু। আচ্ছা সিফিলিসে ইউজ করবো বেনজাথিন পেনিসিলিন, আর জিবিএস ইউজ করবো বেনজাইল পেনিসিলিন। আচ্ছা এগুলো কিন্তু এগুলো ইম্পর্টেন্ট আপু, এখন যে স্লাইডগুলো দেখানো হবে না এগুলো একটু ডোজ সহ সিফিলিসে বেনজাথিন পেনিসিলিন, জিবিএস এ বেনজাইল পেনিসিলিন। বেনজাইল আপু এখানে জিবিএস কি গ্রুপ স্ট্রেপ্টোককাস? গ্রুপ বি স্ট্রেপ্টোককাস। হ্যাঁ এখানে হচ্ছে বুলিয়ান বেরি সিনড্রোম হয় না, জিবিএস। আপু একটু স্লাইডটা একটু দেখাবেন, বই বুঝতে পারছি না। আগে আপু আপনাদের মেবি এই স্লাইডগুলো নাই, আপনারা এটা ছবি তুলেন, এগুলো নতুন করে আনা হয়েছে। না আচ্ছা এটা কি ছবি তুলেছেন? জি আপু। আচ্ছা নেক্সট স্লাইড দেখেন আপু, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ একসাথে আনা হয়েছে আপনাদের জন্য খুব সুবিধা হবে, না হলে হবে কি আপনারা যখন মাইক্রোবায়োলজি পড়বেন না তখন উলটপালট লাগবে, এখানে একটা ওখানে একটা, এখানে একসাথে হওয়াতে আপনাদের জন্য বেশি সুবিধা হবে। এগুলো সব একটু তুলে রাখেন আর একসাথে শীটের মধ্যে টুকে ফেলবেন, তাহলে সবকিছু একসাথে থাকবে। আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে এগুলো একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, এটা হচ্ছে খুব বেশি বুঝানো তেমন কিছু নাই, নিজের একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে। আচ্ছা চিকেন পক্স আমরা অ্যাসাইক্লোভির ইউজ করি, হ্যাঁ 800 মিলিগ্রাম দিই 5 টাইমস আ ডে ফর 7 ডেজ, এখানে 857 দিয়ে আপনি মনে রাখতে পারেন। হ্যাঁ আর হারপেস অ্যাসাইক্লোভির দিই 400 মিলিগ্রাম টিডিএস 5 ডেজের জন্য, এটা আপনি 435 দিয়ে 435 দিয়ে মনে রাখতে পারেন। একটা স্ক্রিনশট নেন, আমি নেক্সট স্লাইডে চলে যাই। এবার হচ্ছে পিআইডি, অনেক ইম্পর্টেন্ট এটা। পিআইডি হচ্ছে ফার্স্ট লাইন থেরাপিতে কি দিতে পারি আমরা? সেফট্রাক্সান 1 গ্রাম আইএম সিঙ্গেল ডোজে দিতে পারি, ফলোড বাই ওরাল ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি প্লাস মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 14 ডেজ। স্ক্রিনশট নেন পুরো। দেন সেকেন্ড লাইন থেরাপি হিসেবে কি ইউজ করতে পারি? ওরাল অফ্লক্সাসিন 400 মিলিগ্রাম ডেইলি প্লাস মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 14 ডেজ এন্ড ওরাল মক্সিফ্লক্সাসিন 400 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 14 ডেজ। এগুলো একটু মুখস্থ করে ফেলবেন পুরো। নেক্সট জিবিএস প্রোফাইল্যাক্সিস, এই যেখানে দেওয়া আছে, এটা ইনফিনিটি স্টার অসংখ্যবার আসছে, 3টা লাইন কিন্তু অসংখ্যবার রিকলে আসছে। জিবিএস প্রোফাইল্যাক্সিস আমরা বেনজাইল পেনিসিলিন, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে যে এরকম ডায়াগনোসড হয়েছে জিবিএস আর মাইল্ড অ্যালার্জি আছে, তাকে তুমি কি দিবে? মাইল্ড অ্যালার্জিতে আমি সেফালোস্পোরিন দিব, আর সিভিয়ার অ্যালার্জি হলে আমি ভ্যানকোমাইসিন দিব। এটা অনেকবার আসছে। নেক্সট স্লাইড। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস রিকমেন্ডেড ডোজ কি আছে? আমরা মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম ফর 5 to 7 ডেজ, অথবা মেট্রোনিডাজল আমরা 2 গ্রাম সিঙ্গেল ডোজ হিসেবে দিতে পারি, অথবা আমি ইন্ট্রাভ্যাজাইনাল মেট্রোনিডাজল জেল দিতে পারি ওয়ান্স ডেইলি ফর 5 ডেজ, অথবা ইন্ট্রাভ্যাজাইনাল ক্লিন্ডামাইসিন ক্রিম আমি দিতে পারি ওয়ান্স ডেইলি ফর 7 ডেজ। কষ্ট হলে একটু এগুলো মুখস্থ করে নেবেন আপু। রিকারেন্ট ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস যদি হয় তাহলে সাপ্রেসিভ 0.75% মেট্রোনিডাজল ভ্যাজাইনাল জেল টুয়াইস আ উইক ফর 16 উইকস। হ্যাঁ ক্লামাইডিয়াল ট্রিটমেন্ট আনকমপ্লিকেটেড ইউরোজেনিটাল ইনফেকশন এন্ড ফারেঞ্জিয়াল ইনফেকশন ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি ফর 7 ডেজ।
আর ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, তখন প্রেগনেন্ট হলে কি দিব? অ্যাজিথ্রোমাইসিন দিব। অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম অ্যাজ আ সিঙ্গেল ডোজ আর ফলোড বাই 500 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 2 ডেজ। অথবা অল্টারনেটিভলি আমি কি দিতে পারি? ইরিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ফর 10 to 14 ডেজ, 2 উইকসের জন্য, হ্যাঁ। আর অথবা ওফ্লক্সাসিন 200 মিলিগ্রাম অথবা 200 মিলিগ্রাম দিলে বিডি, আর 400 মিলিগ্রাম দিলে ওয়ান্স ডেইলি ফর 7 ডেজ। প্রেগন্যান্সি অ্যান্ড ব্রেস্ট ফিডিং, azithromycin 1 gram orally as a single dose followed by 500 milligram once daily for 2 days, অথবা erythromycin 500 milligram 4 times daily for 7 days। erythromycin যদি আমি 500 milligram দিই, আমি QDS দিই, QDS দিলে 7 দিন, আর যদি আমি বিডি দেই তাহলে হচ্ছে গিয়ে 14 দিন। আর অথবা amoxicillin 500 milligram 3 times daily for 7 days। আচ্ছা, এরপর হচ্ছে ব্রেস্ট ফিডিং এর যে স্লাইডটা আছে না আপু, এটা কিসের ট্রিটমেন্ট হিসেবে দেখানো হলো? সরি আপু, কোনটা? আপু এটার জাস্ট আগের স্লাইডটা আপু। এটা ক্ল্যামাইডিয়া আপু, ক্ল্যামাইডিয়া। আচ্ছা আপু আপনাদের সাথে মানে আজকে আমার ক্লাসটা নিয়ে আমার নিজেরই ভালো লাগছে। আগের দিন যে আপুদের ক্লাস নিলাম আপনারা কেউ ছিল না, 2 একজন ছিল, মানে এই স্লাইডগুলো যে নাই বইয়ের মধ্যে আপনারা কেউ কিছু বলে নাই, 2 একজন ছিল তারা বলেও নাই, মানে আমি তো এগুলো তাড়াতাড়ি করে গেছি। তো আজকে আপনাদের সাথে মানে ইন্টারেকশনে যেতে পারে আমার ভালো লাগছে। আচ্ছা, এরপরে যাই আমরা অ্যান্টিফাঙ্গালে। অ্যান্টিফাঙ্গালটা মেবি আপনাদের বইয়ে আছে। আচ্ছা, আমরা জানি যে ফাঙ্গাল সেল ওয়ালে আর্গোস্টেরল থাকে, হ্যাঁ, যেটা আমাদের সেল ওয়ালে কোলেস্টেরল, আর ওদের হচ্ছে আর্গোস্টেরল। তো ড্রাগগুলো এমন ভাবে তৈরি আমাদের যেটা খুব হচ্ছে, ভালো আপু, সকলে প্রেজেন্ট থাকেন। হ্যাঁ আমার এই জন্য ভালো লাগলো যে আপনারা রেসপন্স করছেন, আমার এটা খুবই ভালো লাগলো। দেখেন আপুরা ছিল না, আমি বুঝতেও পারি নাই যে এগুলো হচ্ছে শীটের মধ্যে নাই। স্লাইডগুলো আমি যে দেখাবো আপুরা আমাকে সেই সুযোগও দেয় নাই। না, আমাদের এখানে অনেকে আছেন, অনেক মানে কষ্ট করে অনেক রেগুলার মেনটেন করার চেষ্টা করেন, আপু মানে জব করেন বেবি নিয়ে। হ্যাঁ, এতে করে হয় কি ক্লাসে আপনার ম্যাক্সিমাম পড়া হয়ে যায়, না হলে বাবু নিয়ে সংসার করে এত সময় পাওয়া যায় না, পড়া মানে জমতেই থাকে জমতেই থাকে। জি আপু। এই আর কি। আচ্ছা, আগাই। সাইড ইফেক্ট কি কি আছে এগুলো জাস্ট একটু দাগ দিয়ে রাখেন, এগুলো তেমন একটা আসে না। আসে হচ্ছে পরে একটা দেখেন বক্স আছে এখানে, এখানে কি কি আছে? পলিয়ান আছে আর হচ্ছে ইমিডাজল আছে। পলিয়ান যেটা নিস্টাটিন এমফোটেরেসিন, আর এটা হচ্ছে ইনহিবিট করে সিনথেসিস অফ আর্গোস্টেরল, এটা প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। ইমিডাজল এটা হচ্ছে আপু একটু 3 স্টার দেন, এটা থেকে কোশ্চেন আসে। ইমিডাজলের মধ্যে যত অ্যাজল আছে সবগুলো হচ্ছে ইমিডাজলের অন্তর্ভুক্ত। ওর কিভাবে কাজ করে হচ্ছে আর্গোস্টেরলকে ইনহিবিট করে, আর এটা প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালিলামাইন্স, যেটা এটা আপু মেকানিজম অফ অ্যাকশনটা ইম্পর্টেন্ট, এটার মধ্যে আপু স্টার দেন 3 or 4 স্টার দেন। এটা হচ্ছে ইনহিবিট করে স্কোয়ালিন এপোভিডাস অ্যাকশনকে ইনহিবিট করে। এর গ্রুপে কি কি আছে? টার্বিনাফিন আর হচ্ছে অ্যামোরলফিন, এটা প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাসপোফাঙ্গিন, ফ্লুসাইটোসিন, এগুলো জাস্ট আপু একটু দেখবেন, হ্যাঁ। ইমিডাজল আর হচ্ছে অ্যালিলামাইন্স, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে ফ্লুকোনাজল, এটা মনে হয় আপনাদের বইয়ে নাই ফ্লুকোনাজলটা। আপু এটা নেই, এটা ছোট। এটা একটা ছবি তুলে নেন। আচ্ছা, কমন সাইড ইফেক্ট কি কি আছে? ভমিটিং, ডায়রিয়া, র্যাশ, লিভার এনজাইম ইনক্রিজ করবে। আর সিরিয়াস সাইড ইফেক্ট কি কি আছে? লিভার প্রবলেম, তারপর হচ্ছে কিউটি প্রলঙ্গেশন আর হচ্ছে সিজার। ছবি তুলেছেন? জি আপু। আচ্ছা, এটা একটা ছবি তুলতে হবে। ডিউরিং প্রেগন্যান্সি ইট মে ইনক্রিজ দ্য রিস্ক অফ মিসক্যারেজ while large doses because of birth defect, হ্যাঁ। ফ্লুকোনাজল is the azole antifungal family of medication that is believed to work by affecting the fungal cellular membrane। জাস্ট একটু পড়ে নেবেন 2 লাইন। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গালের একটা রেজিম দেওয়া হয়েছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, একটু ছবি তুলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস। দেখি। আচ্ছা, অ্যান্টি ম্যালেরিয়াল আপুরা আমরা 2 ভাবে ইউজ করতে পারি, হ্যাঁ। একটা হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিস আর একটা হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে। তো এখন কেমোপ্রোফাইল্যাক্সিসে সেটা হচ্ছে ক্লোরোকুইন, এটা মনে রাখবেন। ক্লোরোকুইন হচ্ছে সেফ ইন অল ট্রাইমেস্টার, যেমন এখানে লেখা থাকার কথা। আর প্রোফাইল্যাক্সিস হিসেবে ড্রাগ অফ চয়েস হচ্ছে মেফ্লোকুইন। অল ট্রাইমেস্টারে সেফ হচ্ছে ক্লোরোকুইন, আর মেফ্লোকুইন হচ্ছে সেকেন্ড আর হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। এখন আমি যদি কাউকে কেমোপ্রোফাইল্যাক্সিস হিসেবে দিতে চাই, যে এটা না হোক, আমরা ম্যাক্সিমাম আমরা অ্যাভয়েড করবো যে প্রেগনেন্ট অবস্থায় যে এইসব যে এরিয়াগুলো আছে ঝুঁকিপূর্ণ সেখানে না যাওয়ার। যদি যেতেই হয় তাহলে হচ্ছে এই যে ক্লোরোকুইন উইকলি নিবে, এটা 1 সপ্তাহ আগে থেকে শুরু করবে যাওয়ার, আর ফিরে আসা রিটার্ন করার 4 উইকস পর্যন্ত খাবে, 4 উইকস লেটার। আর এই যে দেখেন আপনার ট্রিটমেন্ট এখানে যেটা আছে, এটা ইনফিনিটি স্টার দেন, এটা আসে আপু যে ওভালি, ভাইভেক্স, ম্যালেরি। আপু আপু ওই যাবার বলেন। স্টার্ট করব আর আসার পরে আরো 4 সপ্তাহ কন্টিনিউ করব। হ্যাঁ, 1 উইক প্রায়র আর 4 উইকস লেটার। জি, আরেকজন আপু কিছু বলছিলেন। আপু এটাই হচ্ছে ক্লিয়ার করে একটু বলে ভালো হতো যে প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে না নরমালি যারা নেবে সেটা। প্রেগনেন্ট লেডির জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি আমরা প্রেগনেন্ট লেডির কথাই বলছি, যে অ্যাভয়েড করবে জার্নিটা, যদি না পারে তখন হচ্ছে এইভাবে ড্রাগটা নিতে হবে কেমোপ্রোফাইল্যাক্সিস হিসেবে। জি আপু। আচ্ছা, এবার হচ্ছে ট্রিটমেন্ট আমরা দেখলাম কি, যে ওভালি, তারপর হচ্ছে ভাইভেক্স, ম্যালেরি, এগুলোতে হচ্ছে ক্লোরোকুইন দিব সেফ ইন অল ট্রাইমেস্টার। এখন ফ্যালসিপারামের ক্ষেত্রে যদি কমপ্লিকেশন থাকে তাহলে হচ্ছে ইন্ট্রাভেনাসলি দিতে হবে, আর্টিসোনেট অথবা কুইনিন। আর যদি এটা ইনফিনিটি স্টার, হ্যাঁ আপু, যে আর্টিসোনেট অথবা আইভি কুইনিন, এটা অনেকবার পরীক্ষা আসছে। তারপর হচ্ছে যদি কমপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে আমি ক্লিন্ডামাইসিন দিতে পারি, ক্লোরোকুইন দিতে পারি, আর ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হলে মেফ্লোকুইন। আচ্ছা, পরের স্লাইডে যাই। হ্যাঁ, এটা আমরা অলরেডি বলেছি। দেন হচ্ছে এটা একটু দেখেন, আপু আগের স্লাইডটা একটু আগের স্লাইডটা এই যে, এটা বইয়ে আছে। হয়েছে আপু। আচ্ছা, নেক্সট এটাতে আসেন। এটা মেবি আপনাদের বইয়ে নাই, এটা একটু ছবি তুলেন। সিভিয়ার অথবা কমপ্লিকেটেড ম্যালেরিয়া হলে আমরা অলরেডি বলেছি আইভিতে আমরা আর্টিসোনেট দেই প্লাস ক্লিন্ডামাইসিন দিব, অথবা অল্টারনেটিভ হিসেবে আমরা আইভি কুইনিন এবং ক্লিন্ডামাইসিন দিতে পারি। আর আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া হলে আমার ড্রাগ অফ চয়েস হচ্ছে ওরাল কুইনিন প্লাস ক্লিন্ডামাইসিন, আর অল্টারনেটিভ হিসেবে অ্যাটোভাকুইনন, প্রোগুয়ানিল, যেটা ম্যালারন। আর আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া অফ আদার স্পেসিস, ওই যে আমরা যে পড়ে আসলাম, যদি ভাইভেক্স হয়, ম্যালেরি হয়, ওভালি হয়, তাহলে হচ্ছে গিয়ে ওরাল ক্লোরোকুইন।
এটা পড়লে মোটামুটি বলা যায় যে সবগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাবো। জি আপু। আচ্ছা, আপু এই স্লাইডটা কি খুব ইম্পর্টেন্ট? এটা কিছু কেমনে মনে রাখবো সেটা চিন্তা করতেছি। আমি বুঝতে পারলাম না। আপু এটা কি খুব ইম্পর্টেন্ট? এটা কিছু কেমনে মনে রাখবো এটা চিন্তা করতেছি আসলে। এতগুলো ড্রাগের নাম কোনটা চয়েস কোনটা অটোমেটিক। প্রথমবার দেখছেন তো তাই আপু এরকম মনে হচ্ছে। পরীক্ষার আগের দিন দেখবেন এগুলো সব এতবার করে পড়ছেন, সব আপনার মুখস্থ হয়ে গেছে, আর অপশন দেখলে মনে পড়ে যায়। ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। আর আপনারা আপনাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, পরীক্ষা দিচ্ছেন, জি আপু। যে পরীক্ষাটা জি আপু দিচ্ছি, সবগুলো এখনো দেওয়া শেষ হয় না, কয়েকটা দিয়েছি। যখন যেটা সুযোগ পাবেন আপনারা দিয়ে ফেলবেন। পরীক্ষা না দিলে আপনি কোশ্চেন সম্পর্কে অনেক আইডিয়া পাবেন, আর এটা যেহেতু আমরা কম্পিউটারে পরীক্ষা দিই, তো আপনি এটার সাথে অনেকটা ইউজ হয়ে যাবেন, ভালো হবে। এই তো। আচ্ছা, নেক্সট স্লাইড যাই। আচ্ছা, এটা হচ্ছে আমার আমার লিখা একটা স্লাইড। হ্যাঁ, এটা একটু দেখেন আপনারা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা আরেকটু পড়া পরে আপনারা যদি বলেন আমরা একটু ব্রেক নিব, নামাজের ব্রেক। হ্যাঁ, আচ্ছা। অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড আমরা জানি যে এখানে ডেক্সামেথাসন আর হচ্ছে বেটামেথাসন দুইটা ইউজ করা যায়। দেখেন, ডোজ বি বি কি রকম, বি হচ্ছে গিয়ে এ বি 2 নম্বরে, ডি হচ্ছে 4 নম্বরে। তো টোটাল হচ্ছে 24 মিলিগ্রাম পাবে। তো বি সাথে যেটা, সেটা দুইটা ডোজ। 24 বানাতে হলে সেটা 12 12 ইন্টু 2 24। আর ডেক্সামেথাসন যেটা, সেটা হচ্ছে 4 6 24। হ্যাঁ, এভাবে মনে রাখবেন, ইজি হবে। এটা একটু আপনারা আপু ছবি তুলে নেন। হ্যাঁ, শীটে যোগ করে দিন। কাদেরকে দিব? দিব হচ্ছে অল উইমেন এট রিস্ক অফ হাইড্রোজেনিক অর স্পন্টেনাস প্রিটার্ম বার্থ আপ টু 34 + 6 উইকস অফ জেস্টেশন, এবং অল উইমেন ফর হুম ইলেকটিভ সিজারিয়ান সেকশন ইজ প্ল্যান্ড বিফোর 38 + 6 উইকস অফ জেস্টেশন। কেন আমরা দিই? এটা হচ্ছে নিওনেটাল ডেথ কমাবে, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ কমাবে, আরডিএস কমাবে 45%। এই 45% ইম্পর্টেন্ট। আপু পুরো স্লাইডটা কি ইনফিনিটি স্টার? এখন দেখা যাচ্ছে? জি আপু, আপু এই আচ্ছা, স্লাইডটা কি ইনফিনিটি স্টার মানে হ্যাঁ, কর্টিকোস্টেরয়েড? এই স্লাইডটা ইনফিনিটি স্টার আপু, এটা অনেক ইম্পর্টেন্ট। আপু আমরা তো ডেটাটা ইউজ করি না? হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে গিয়ে, এটার থেকে মায়ের কোনো বেনিফিট আছে? ম্যাটারনাল বেনিফিট নাই এখানে কোনো। আরেকটা হচ্ছে গিয়ে, আমরা আমাদের মাথায় রাখতে হবে, এখন আমরা বাংলাদেশের কিন্তু কোনো পরীক্ষা দিচ্ছি না, আমরা বাংলাদেশের পেশেন্ট আমরা ডিল করছি না। বিদেশে আপনি যেটাই করেন না কেন সেটার জবাবদিহিতা আছে। হ্যাঁ, আমরা কিন্তু কাউন্সিলিং কম করি, আমাদের মন মতো দিয়ে দিচ্ছি, ওখানে তো ওরকম না। তো আপনি যখন হচ্ছে এরকম কোনো একটা কিছু প্ল্যান করবেন, আমার পেশেন্টকে আমার বলতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি 3টা লিখবো, এটা আমার সাথে লিখে নেবেন যে আমি যে স্টেরয়েডটা দিব, আমি কখন আমি পেশেন্টকে অফার করবো। অফার, কনসিডার, ডিসকাস, 3টা অপশন আছে। হ্যাঁ, এগুলো একটু লিখে নেবেন আপনারা। আপনারা বোর্ডের এটা একটু লিখে নেন। আপু +6 +5 এগুলো কি প্লাস উইকস? এটা হচ্ছে এটা হচ্ছে ডেজ, উপরে যেটা আছে প্লাস দিয়ে সেটা হচ্ছে ডে। তাহলে হচ্ছে আমি যে পেশেন্টকে দিব স্টেরয়েড, এটা হচ্ছে কখন আমি পেশেন্টকে অফার করবো, কখন আমি কনসিডার করবো, এবং কখন আমি ডিসকাস করবো। অফার হচ্ছে 24 থেকে 34 + 6, কনসিডার হচ্ছে 35 থেকে 36 + 5 ডেজ। হ্যাঁ, আর ডিসকাস ডিসকাস হচ্ছে 37 থেকে 38 + 6 ডেজ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু তাহলে কি 38 এর পরে দিব না? 38 এর পরে মানে মোর দেন 38 + 6 ডেজ এর পরে না দেয়াই ভালো, তাহলে হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে। ঠিক আছে, আপু তখন কনসিডার ডিসকাসের মধ্যে ডিফারেন্স একটু বলবেন? মানে হচ্ছে কনসিডার হচ্ছে আমি দিব, আর ডিসকাস করে হচ্ছে আমি দিতেও পারি নাও দিতে পারি। 37 হয়ে গেছে, তার মানে অলরেডি কিন্তু বাচ্চাটা ম্যাচিউর হয়ে গেছে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমি দিব 36 + 5 পর্যন্ত আমি দিবই, মানে আমি কনসিডার করবো। আর ডিসকাস হচ্ছে গিয়ে ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে আলাপ আলোচনা করলাম, তখন বাচ্চাটা মোটামুটি ম্যাচিউর হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে 38 এর পরে আমি দিব না, মানে মোর দেন 38 + 6, কেননা চান্স অফ ডেভেলপমেন্টাল ডিলে। আর এই যে আমি দিলাম স্টেরয়েডটা, এটা কতক্ষণ পর্যন্ত ভালো কাজ করবে, কতক্ষণ পর্যন্ত ইফেক্টিভ হবে? এটা প্রথম 24 আওয়ার্সে এটা হচ্ছে বেস্ট, মোস্ট ইফেক্টিভ ইন ফার্স্ট 24 আওয়ার্স। আর 24 আওয়ার্স থেকে 7 ডেজ পর্যন্ত এটা ইফেক্টিভ হবে, 7 দিন বাদে এটার আপু এটা একটু কষ্ট করে লিখে দেন, আসলে স্ক্রিনশট দিচ্ছি, হাতের কাছে কলম নেই, একটু লিখে দিলে মানে মনে থাকবে। অবশ্যই লিখে দিব আপু। লিখেছেন আপুরা? জি অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এবার হচ্ছে
আরেকটা ইম্পর্টেন্ট পড়া পড়বো। হ্যাঁ আপু এদিকে হচ্ছে আমার একটু কনফিউশন হচ্ছে, আপু একটু জিজ্ঞেস করি যদি। আপু এটা দেওয়ার পরে বললেন তো হচ্ছে ফার্স্ট 24 আওয়ার্স হচ্ছে মোস্ট ইফেক্টিভ থাকবে, মানে আমি যখন হচ্ছে এটা পুশ করলাম তখন থেকে 24 আওয়ার্স পর্যন্ত আমি মানে সবথেকে ভালো যে ওটা আর কি পাচ্ছি। এক্স্যাক্টলি। তো আপু যখন ইফেক্টিভনেস বলেন যে শুধু ইফেক্টিভ 24 আওয়ার্স থেকে 7 ডেজ, তাহলে আপু হচ্ছে প্রথম 1 আওয়ার 2 আওয়ার্স 3 আওয়ার্স তখন কি আপু এটা ইফেক্টিভের মধ্যে পড়বে না? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার, এটা তো 24 ঘন্টার মধ্যেই পড়ে যাচ্ছে আপু। জি জি আপু। এটা মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে এই 24 ঘন্টার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করবে। জি এখন 24 ঘন্টা এটা হচ্ছে 7 দিন পর্যন্ত কাজ করবে। 7 দিন পরে গিয়ে এটার কোনো কাজ করবে না। জি আপু, মানে হচ্ছে আমরা তো হচ্ছে যে ডিউরেশনটা হচ্ছে এখানে হচ্ছে একটা লিমিটের মধ্যে নিয়ে আসলাম যে ইফেক্টিভ, তো আপু পুশ থেকে হচ্ছে 7 ডেজ পর্যন্ত হওয়ার কথা না? আমি হ্যাঁ, বলতেছি এটা কি জানতে চাচ্ছিলাম আর কি। জি, পুশ করা থেকে 7 ডেজ পর্যন্ত হচ্ছে ইফেক্টিভ। এর মধ্যে প্রথম 24 ঘন্টা হচ্ছে মোস্ট ইফেক্টিভ। জি আপু। জি জি আপু, মানে হচ্ছে আমি এটা জানতে চাচ্ছিলাম যে যদি কোশ্চেনের মধ্যে এরকম থাকে যে ইফেক্টিভ ফার্স্ট আওয়ার সেকেন্ড আওয়ার থার্ড আওয়ার এরকম যদি থাকে তাহলে আমরা তখন ট্রুই দিব, কারণ এখানে তো ইফেক্টিভ বলতে হচ্ছে 20 একটা লিমিট এখানে লিখে দিয়েছে, তো সেজন্য আগে আস্ক করা। জি আপু, জি জি কোশ্চেনটা এরকম আসে যে আপনি স্টেরয়েড আপনি দেওয়ার পরে এটা কতদিন পর্যন্ত ইফেক্টিভ থাকবে, এরকম টাইম লিমিট দেওয়া থাকে। হ্যাঁ, আপনার কোশ্চেন ব্যাংকগুলো যখন সলভ করবেন আপু তখন দেখতে পাবেন। জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আচ্ছা আপু, একটা কোশ্চেন একটু করি। আপু জি এটা হচ্ছে কি আমি স্টেরয়েডটা দিচ্ছি লাং ম্যাচুরেশনের জন্য, প্রিম্যাচুরিটি যাতে হচ্ছে কি লাংটা ম্যাচুর হয়, বাচ্চা যেন রেসপিরেটরি স্ট্রেস না হয়, এই জন্যই তো দিচ্ছি। তো আমি যদি প্রথমেই দিয়ে ফেললাম, ধরেন কারণ আমি হচ্ছে গিয়ে 34 উইকসেই দিলাম, সে হচ্ছে গিয়ে মানে অনেকেই দেখা ইন্টার্ন কন্ট্রাকশন থাকে দেখে আমরা হচ্ছে গিয়ে আগে দিয়ে দিই, যে হচ্ছে গিয়ে স্টেরয়েড দিয়ে দিই। তো এখন তার হচ্ছে গিয়ে টান পর্যন্ত গেল, এখন তো প্রবলেম নেই, লাং তো ম্যাচুর হয়ে গেছে, ইফেক্টিভ থাকুক না থাকুক একবার দিলেই তো লাং ম্যাচুর হয়ে যাচ্ছে, তাহলে তো এটা আর আপু পরবর্তীতে তো আর মানে এটা নিয়ে ইয়ার কিছু নেই, একবার দিয়ে দিলেই তো হলো। হ্যাঁ, দিয়ে দিলে তো হতো। এই জন্য একটা টাইম লিমিট দিয়েছে যে এর মধ্যে আপনি দিবেন। আর দিয়ে দেওয়ার পরে যদি এটা আপনার টার্ন পর্যন্ত চলে যায়, ওর তো ন্যাচারালি হচ্ছে, আবার আপনি স্টেরয়েড দিয়েছেন, কোনো খারাপ কিছু না। কিন্তু 38 এর পরে দিলে, জি 38 এর পরে দিলে তখন দেখা যায় রিস্কটা বেড়ে যায়, তখন বাচ্চা দেখা যায় নিউরো ডেভেলপমেন্টাল ডিলে হয়। বুঝতে পেরেছি আপু? আগাবো আমি? জি আপু। আচ্ছা, এরপর আরেকটা স্লাইড, এটা হচ্ছে আপনাদের নাই আপু, এটা পড়তে হবে। এটা একটু এখানে লিখি। আচ্ছা, আগে একটু বলে নিই, আমরা তো জানি যে অ্যান্টিডি আমরা কখন মাকে দিই। মা যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে তো আমরা অ্যান্টিডি প্রোফাইল এক্সিসটা দিই, তাই না, যে ছোটবেলার পড়া। তো এখন অ্যান্টিডি প্রোফাইল এক্সিস কখন কিভাবে দিব আমি লিখছি, এটা একটু টুকে নেন। এটা দুইভাবে দেওয়া যায়, হ্যাঁ, 1 ডোজ 2 ডোজ। আচ্ছা আপুর আগে একটু লিখেন, তারপর হচ্ছে আমি বাকিটা বলছি। এটা হচ্ছে আমরা দুইটা ডোজে দিতে পারি, একটা হচ্ছে 1 ডোজ মেথড, একটা হচ্ছে 2 ডোজ। যদি আমি একটা ডোজে দিই তাহলে হচ্ছে আমি 28 থেকে 30 সপ্তাহে দিব। আর যদি এখানে একটু কথা বাদ করেছে, একটা ডোজ যদি দেই সেখানে আমি দিব হচ্ছে 1500 ইন্টারন্যাশনাল ইউনিট, সরি 1500, হ্যাঁ। আর যদি দুইটা ডোজ দেই 500 500 500 দিব 28 সপ্তাহে, আবার 500 দিব 34 সপ্তাহে। এটা আমরা দিব হচ্ছে, লিখে না, এটা দিব হচ্ছে ইন্ট্রামাসকুলারলি ডেল্টয়েড রিজন নন ডমিনেন্ট আর্মে দিব। আচ্ছা, বিফোর 20 উইকস, আফটার 20 উইকস দিব হচ্ছে 500। দেখেন আপনার অ্যান্টিডি কিন্তু, সরি আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, অ্যান্টিডি শুধু যে মা নেগেটিভ বাচ্চা পজিটিভ হওয়ার পরে, টার্ম একটা বেবি হওয়ার পরে আমি দিব এরকম কিন্তু না। এমন যদি হয় মা নেগেটিভ বাচ্চা পজিটিভ কিন্তু তার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করা হয়েছে, অথবা একটোপিক প্রেগন্যান্সি ছিল, স্পন্টেনাস মিসক্যারেজ, থ্রেটেন্ড মিসক্যারেজ, এগুলো থাকলেও হচ্ছে গিয়ে আমি অ্যান্টিডি দিব। আপনার আমার একটু ফোন আসছে, আমি একটু রিসিভ করবো, হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন কাকু? জি কাকু, আমি তো একটা ক্লাস নিচ্ছি, আমি একটু পরে ফোন দিব না? আচ্ছা আচ্ছা কাকু, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যেটা বলছিলাম, এটা হচ্ছে যদি এমটিপি হয়, একটোপিক প্রেগন্যান্সি হয়, স্পন্টেনাস মিসক্যারেজ, থ্রেটেন্ড মিসক্যারেজ, এগুলোর পরে কিন্তু আমরা অ্যাডমিনিস্টার করবো। এখন আমি যে অ্যান্টিডিটা দিব, এটা যদি 20 সপ্তাহের আগে হয় তাহলে দেখেন ওখানে আমি লিখেছি 20 সপ্তাহের আগে যদি হয় তাহলে আমি দিব 250 ইন্টারন্যাশনাল ইউনিট, আর 20 সপ্তাহের পরে হলে 500 ইন্টারন্যাশনাল ইউনিট। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, সিনারিও দিয়ে এরকম দিবে যে এরকম প্রেগনেন্ট, তার হচ্ছে 20 উইকস মানে একটা ইয়া দিয়ে দিবেন, জেস্টেশনাল এজ দিয়ে দিবে, আপনি কত ইউনিট এরকম দিবেন। যদি দেখেন লেস দেন মানে বিফোর 20 তাহলে 250, আর আফটার 20 হলে 500। আপনার আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু। আপু জি আপু। 7 এর আগে হচ্ছে 250 দিচ্ছি এবং 20 উইকস থেকে 28 এর আগ পর্যন্ত 500 দিচ্ছি আমরা, ব্যাপারটা কিরকম আপু? না, এটা আপনি যাতে মনে রাখবেন যে 20 এর সাথে আর কিছু না, 20 এর আগে 20 এর পরে, 20 এর আগে হলে 250, 20 এর পরে হলে 500, ঠিক আছে। 20 পরে 28 হতে পারে, 32 হতে পারে, আপনি আফটার 20 দিয়ে মনে রাখবেন আপু, আর ঠিক আছে। এবার আরেকটা কথা লিখেন, যদি এরকম হয় না, অনেকে থ্রেটেন্ড মিসক্যারেজ নিয়ে আমাদের কাছে আসে না, থ্রেটেন্ড অ্যাবর্শন যেখানে 12 উইকস এর কম, লেস দেন 12 উইকস প্লাস মাইল্ড ভ্যাজাইনাল ব্লিডিং, কোন অ্যান্টিডি দিব না। আমি কি লিখে দিলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে? তো জি আপু, আর আপনার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আফটার 20 আমরা 500 ইন্টারন্যাশনাল ইউনিট দিব যে কোনো সময়ের জন্য, ঠিক আছে। হ্যাঁ। তখন আমি অ্যান্সার 1500 দিব, এটা তো উল্লেখ থাকে যে সিঙ্গেল ডোজ ইন 38 টু 30 এর মধ্যে কিছু, 28 টু 30 এর মধ্যে
হ্যাঁ আপু, যদি দেখেন আপনার এরকম একটা সিনারিও থাকবে, একজন মা এরকম ফিমেল, ধরেন আপনি 18 উইকস, এরকম একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তার এরকম হেমোরেজ হয়েছে, তো এখন তুমি কি দিতে চাও, কত ইয়াতে ডোজটা কিরকম হবে, এরকম ভাবে আসবে। যে তখন আপনি জেস্টেশনাল এজটা দেখলেন, দেখলেন যে হ্যাঁ 18, তার মানে 250 পাবে। আমি পুরোটা বুঝতে পেরেছি, শুধু আমার এখানে কনফিউশন হচ্ছে যে আমি কোন সময় আমি হচ্ছে অ্যান্সার 1500 ml দিব, মানে একটা যে সিঙ্গেল ডোজ আমার 1500 ml আছে সেটা কোন সময় অ্যান্সার, বাকি সবগুলো তো অ্যাজ নরমাল, 20 আগে 1100, 20 পরে 500, এটা বুঝতে আচ্ছা পেরেছি। শুধু একটা কনফিউশন যে 28 থেকে 30 সপ্তাহ কিরকম সিনারি আসলে আমি অ্যান্সার 1500 দিব, আচ্ছা, ওখানে আপনার ডোজটা চাইবে আপু। যে সিঙ্গেল ডোজ হলে আমি কত দিব। হ্যাঁ, সিঙ্গেল ডোজ হলে আমি কত দিব, আর এটা 1500 ml না কিন্তু আপু, ইউনিট। সরি, ইন্টারন্যাশনাল ইউনিট। জি, ইউনিট। আচ্ছা, আপু এবার আমি জিজ্ঞেস করেছিলাম যে 28 থেকে 30 যেটা, মানে তখন কি আসলে 28 সপ্তাহ উল্লেখ করে দিবে এবং ডোজটা জিজ্ঞেস করলে তখন আপু আমি 1500 অ্যান্সার দিব, যে সিঙ্গেল ডোজে আমি 1500 দিচ্ছি ইন্টারন্যাশনাল ইউনিট, এরকম আপু? হ্যাঁ, আপনাকে যদি দিয়ে দিল যে এরকম 28 থেকে 30 উইক্সের মধ্যে আসলো, তোমার হচ্ছে ডোজটা তোমার কত হবে, তখন আপনার একসাথে দুটো অপশন দেওয়া থাকবে না। আপনি যদি 1500 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া থাকে, সেটা সিঙ্গেলটার জন্য আসবে, একসাথে আপনার কখনোই দুটো দিবে না। আচ্ছা, আর আচ্ছা যদি আপু, ডিভাইডেড ডোজ হয় তখন আমি 500 500 ওভাবে যেটা অপশন সেটা চুজ করব। এটা দিব। জি, থ্যাংক ইউ। আচ্ছা। আপু এখানে আমার আরেকটা কোশ্চেন ছিল যে আপু, এটা হচ্ছে আমরা তখনই এই ডোজগুলো হচ্ছে দিব যে প্রোফাইলাক্সিস হিসেবে, যে তার হচ্ছে কোনো হিস্ট্রি আছে, অ্যাবর্শন বা হচ্ছে মুলার প্রেগন্যান্সি, এগুলোর কিছু হিস্ট্রি থাকলেই দিব, তাই না? আর আপু হচ্ছে আমরা যখন অ্যাপসে আরেকটা করেছিলাম যে প্রোফাইলাক্সিস হিসেবে হচ্ছে 28 সপ্তাহ থেকে হচ্ছে আমরা দেওয়া শুরু করি, যে তার কোনো হচ্ছে এরকম হিস্ট্রি নাই, জি যে তার হচ্ছে নেক্সট ঝুঁকি থাকতে পারে, সেই জন্য প্রোফাইলাক্সিস হিসেবে আমরা দিচ্ছি, ওইটার সাথে এটা মিলাবো না, তাই তো? ওইটার জন্য আলাদা পার্টি। আপু, যেটা আমি 1500 যেটা বললাম, একটা হচ্ছে 1500 আর একটা হচ্ছে 500 500 1000, এটা আমি জি জি, প্রোফাইল হিসেবে দিচ্ছি। আর যেটা মানে তার কোনো হিস্ট্রি থাকবে না, না, অ্যাবর্শন ওইটা ওইভাবে দিব। হ্যাঁ, আর এখন যদি এমন আসে যে আপনার কাছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসলো, মানে সাডেন কোনো একটা অকারেন্স হলো, জি তখনকার আপু, ডোজ হচ্ছে 250 আর 500। জি আপু, এই যে ঠিক আছে আপু, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে থ্রেটেনের ক্ষেত্রে, শুধু থ্রেটেনের ক্ষেত্রে বলবো, হ্যাঁ। দেখেন আপু, এটিকে দেখেন, এখন থ্রেটেন অ্যাবর্শন নেই, কারো যদি 12 সপ্তাহের কম থাকে এবং ভ্যাজিনাল ব্লিডিংটা মাইল্ড হয়, সেক্ষেত্রে আমার অ্যান্টিডি না দিলেও চলবে। কিন্তু তার যদি ব্লিডিংটা হেভি হয়, তখন হচ্ছে ওই জানি 20 এর নিচে যে রুলসটা লেস দেন 20, আমি সেটাতে চলে যাবো, তাকে আমি 250 ইন্টারন্যাশনাল ইউনিট দিয়ে দিব। আমি মাইল্ড ব্লিডিং থাকলে না দিলেও চলবে, কোনো অ্যান্টিডি দিব না, আর হচ্ছে হেভি ব্লিডিং থাকলে তাকে হচ্ছে আমি অ্যান্টিডি দিব 250 ইন্টারন্যাশনাল ইউনিট। আর আপু যখন হচ্ছে ফার্স্ট বেবি প্রথম ডেলিভারি হয়ে যাবে উইদাউট এনি হচ্ছে কমপ্লিকেশন, তখন সেক্ষেত্রে আমাদের ডোজটা কি হবে? উইদিন 72 আওয়ার্সের মধ্যে আমরা যেটা দিই। হ্যাঁ, ওইটা ঠিকই থাকবে, উইদিন 72 আওয়ার্স অফ দ্য ডেলিভারি আমরা ওই ডোজটাই দিব, যেটা আমরা মানে ইউজুয়ালি দিই। মানে ওইটা কত দিব আপু? 500 না 200? 500? হ্যাঁ, এটা হচ্ছে আপু রেগুলার ডোজেই দিব। মানে ওই জানতে চাচ্ছি ওটা কি 500 ইন্টারন্যাশনাল ইউনিটে দিব? হ্যাঁ, এখন হচ্ছে যদি বেবিটা আরএইচ পজিটিভ হয় তাহলে দিব, আর বেবিটা যদি দেখি যে আরএইচ নেগেটিভ, তাহলে তো আমার দেওয়া লাগবে না। না আপু, ওইটার কথা বলতেছি যে ফার্স্ট বেবি ডেলিভারি হওয়ার পরেই তো আমাদের হচ্ছে প্রবলেমটা হতে পারে না, তো এটার জন্য তো হচ্ছে আমরা যেন সেকেন্ড বেবির ক্ষেত্রে ওই প্রবলেমটা না হয় 72 আওয়ার্সের মধ্যে ওইটা দিয়ে দিই। কিন্তু এখানে তো আপু বললাম যে হচ্ছে যদি কোনো হচ্ছে আরটি হয় বা হচ্ছে প্রোফাইলাক্সিস হিসেবে আমি হচ্ছে এই যে উইক হিসেবে ধরলাম, কিন্তু তখন আর উইক থাকবে না, বেবি তো হচ্ছে ডেলিভারি হয়ে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপু আমি হচ্ছে কত ডোজে দিব, 500 ইন্টারন্যাশনাল ইউনিটে দিব কিনা সেটা আর কি জি আপু। আমরা জি আপু এটাই। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আপু নামাজের জন্য ব্রেক। হ্যাঁ, নামাজের জন্য ব্রেকটা নিলে ভালো হয়, তারপরে আবার ঠান্ডা মাথায় বাকি যতটুকু আছে, খুব বেশি আর বাকি নাই আপু, অ্যান্টি কোয়াগুলেন্ট এগুলো বাকি আছে, তো নামাজটা পড়ে এসে বললেই ভালো হবে। জি আপু। আচ্ছা, তাহলে জি 15 মিনিটের ব্রেক নিই আপুরা, হ্যাঁ। জি আপু। আচ্ছা, জি আপু। thank 15 মিনিট বেশি হয়ে যায়, 10 মিনিট দেন, তাড়াতাড়ি শেষ করতে ভালো ক্লাস। তাই না? আচ্ছা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে চলে আসার। ঠিক আছে। এক্সকিউজ মি, হচ্ছে অডিও ভিডিওটা অফ রাখেন, একটু নামাজের ব্রেক নিবো। হ্যাঁ, বলেছে আপুরা নামাজে গিয়েছে।
থ্রম্বিন ফ্যাক্টর 20। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে ন্যাচারালি অকারিং আপনারা কি আছেন? জি আপু আছি। আমি কি বেশি দেরি করে ফেলছি? না আপু, না আপু ঠিকই আছে আপু, নামাজ পড়তে একটু টাইমই লাগে। মাগরিবের আগে শেষ হবে ক্লাস? আশা করি আল্লাহ নামিয়ে শুরু করি, চলেন আপু। আপু আস্তে আস্তেই পড়ান আপু, কারণ নাহলে বুঝতে পারবো না। নেক্সট আমরা পড়েছি। আচ্ছা, অ্যান্টিকোয়াগুল্যান্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। চলেন আপু শুরু করি তো আমরা। আচ্ছা, আরেকটা কথা বলি আপু, লেকচার 1 এর তুলনায় লেকচার 2 হচ্ছে ছোট। যদি দেখি যেটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে, কিছু টপিক ওখানেও নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে আপু, যেটা সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিকোয়াগুল্যান্ট কি কি আছে? হেপারিন, ওয়ারফেরিন, টিস্যু, প্লাজমিনোজেন, অ্যাক্টিভেটর। এরপরে দেখেন একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এই পার্সেন্টেজটা লাগবে। ম্যাটারনাল রিস্ক অফ থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস ইন প্রেগন্যান্সি। এই থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস দিলে মায়ের রিস্ক কোনটা কত পার্সেন্ট, আমি আপু আগে বলেছি পার্সেন্টেজগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আর সবাই পার্সেন্টেজের জন্য কি আলাদা কোনো খাতা বানাইছেন ইনসিডেন্সের জন্য? এরকম কি কেউ করেছেন? আপু আমি কখনো খাতা বানাই না, যেটার যে শীটের সাথে ওটা একদম ফার্স্টের দিকে একসাথে লিখে রাখি পার্সেন্টেজ গুলা বা ইনকিউবেশন পিরিয়ড, হ্যাঁ আপু, এই এটা জিনিসগুলো। এভাবে হবে। কারণ তাহলে যে খাতা খাতা ক্যারি করতে আলাদা অসুবিধা হয়, কোথাও গেলে একসাথে শীটের মধ্যে সবাইকে তুলে রেখে। জি, আর ওই বইয়ের প্রথমে থাকে তো, তাহলে আপনার দেখলে ওইটাই খাতার মতো কাজ করবে, হয়ে যাবে, একসাথে আর গুছানো থাকবে। আমার সময় আমি এরকম করেছিলাম আপু, যত পার্সেন্টেজ আমি পেয়েছি, আমি আপনাকে যতগুলো কোয়েশ্চেন ব্যাংক বললাম, তারপর অক্সফোর্ড রিভিশন আমি এটা দেখেছিলাম, সাথে জেনেসিসের লেকচার শিট, যত পার্সেন্টেজ আমি পেয়েছি আমি সাবজেক্ট ওয়াইজ আমি আলাদা করে লিখে ফেলেছি। তো পরীক্ষার আগের দিন আমি জাস্ট ওই শীট আমি উল্টানো, আমার সবকিছু হয়ে গেছে। আলাদা করে যে দেখি পাসে মার্কস কি আছে, আনকুশে কি আছে, অ্যান্ড্রিউ সিজারে কি আছে, এত কিছু আমার উল্টানো লাগে না পার্সেন্টেজের জন্য, আমার ওই একটা ইয়াতেই সবকিছু হয়ে গেছে, এই আর কি। আচ্ছা, তাহলে আপু অ্যান্টিকোয়াগুলেন্টে কয়টা স্টার দিব? অ্যান্টিকোয়াগুলেন্ট এই জায়গায় বেশি স্টার দেওয়া লাগবে না, পরের দিকে বেশি ইম্পর্টেন্ট। আপু এখানে পার্সেন্টেজ 3টা স্টার দেন, এরপর যখন আমরা হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন এই সব ক্ষেত্রে যাবো, ওগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। আচ্ছা, ব্লিডিং হচ্ছে 2% ক্ষেত্রে, ওন হেমাটোমা 2%, অ্যালার্জিক স্কিন রিঅ্যাকশন 1.8%, অস্টিওপোরোসিস 0.04%। এবার আসেন হেপারিন আপু, হেপারিন ইনফিনিটি স্টার। হেপারিন অনেক ওর মলিকুলার ওয়েটটা হচ্ছে বেশি, যে কারণে ও প্লাসেন্টা ক্রস করতে পারে না, ও ব্রেস্ট মিল্ক দিয়ে সিক্রেট হয় না। এটা দুই ধরনের আছে আমরা জানি, সেই ছোটবেলার পড়া আনফ্র্যাকশনেটেড আর হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। এবার আনফ্র্যাকশনেটেড যেটা, সেটা হচ্ছে ক্যাটাগরি সি। হ্যাঁ, এটার মেকানিজম অফ অ্যাকশন আপু ইনফিনিটি স্টার। ও কি অ্যাক্টিভেট করে কি ইনঅ্যাক্টিভেট করে জানতে হবে। অ্যাক্টিভেট করে হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3, আর ইনঅ্যাক্টিভ করে হচ্ছে থ্রম্বিন আর ফ্যাক্টর 10। তাহলে একজন আপু বলেন তো কি অ্যাক্টিভেট করছে আর কি ইনঅ্যাক্টিভেট করছে? অ্যাক্টিভেট করছে অ্যান্টিথ্রম্বিন থেকে, ইনঅ্যাক্টিভেট করছে থ্রম্বিন ফ্যাক্টর 20। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে ন্যাচারালি অকারিং অ্যান্টিকোয়াগুল্যান্ট কি কি? মাস্ট সেল বেজোফিল, এমবি দিয়ে মনে রাখবেন, এমবি। সাইড ইফেক্ট কি হতে পারে? হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, অস্টিওপোরোসিস, অ্যালোপেশিয়া, হাইপারক্যালিমিয়া। আচ্ছা, অ্যান্টিডট প্রোটামিন সালফেট ইনফিনিটি স্টার, ঠিক আছে। এবার হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা হচ্ছে ক্যাটাগরি বি। ওর হচ্ছে স্মলার রিস্ক অফ অস্টিওপোরোসিস কম্পেয়ার টু দা আনফ্র্যাকশনেটেড হেপারিন। আর এটা আমরা ওর অ্যাক্টিভিটিস মনিটর করি হচ্ছে অ্যান্টিফেক্টর 10 দিয়ে। আচ্ছা, আর ওর মেকানিজম যদি বলি, ও কিন্তু অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে, মেকানিজম অফ অ্যাকশনটা পাশে লিখে রাখেন, ঠিক আছে। আর হচ্ছে আমরা জানি কি কি আছে, অ্যানোক্সাপেরিন যেটা আমরা যে ক্লেক্সেন অনেক ইউজ করি, ডালটেপেরিন, টিনজাপারিন, এগুলো। এবার একটু দেখেন অ্যাডভান্টেজ, দেখেন আপু, অ্যাডভান্টেজ অফ লো মলিকুলার ওয়েট হেপারিন ওভার আনফ্র্যাকশনেটেড। আমরা আগে বলেছি এটা হচ্ছে লেস চান্স অফ অস্টিওপোরোসিস, হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া। তারপর হচ্ছে লো মলিকুলার ওয়েট যেটা, এটা হচ্ছে হাফ লাইফটা হচ্ছে বেশি, লঙ্গার থেরাপিউটিক হাফ লাইফ, আর হচ্ছে লেস নিড অফ মনিটরিং। আবার এদিকে আনফ্র্যাকশনেটেড পর হচ্ছে মোর চান্স অফ থ্রম্বোসাইটোপেনিয়া, তখন কি আমাদের এপিটিটি যেটা অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইপটা মনিটর করা লাগে। এজন্য লো মলিকুলার ওয়েট হেপারিনটা বেশি ভালো। এবার হচ্ছে এই লো মলিকুলার ওয়েট হেপারিনের আপু অ্যানোক্সাপারিন আর হচ্ছে ডালটেপারিন, এটা ডোজটা জানা লাগবে। এটা বইয়ে নাই, আপনার একটু লিখে নিতে হবে, একটু লিখে নেন আমার সাথে আপু, লিখে নেন। এখানে একটা ছক আছে এনোজাপাইন ডালটিপাইনের, না, প্রোফাইলিক থেরাপিউটিক ডোজ। এই ছকটাতে এতটুকু দিয়ে হবে না, আর একটু আছে, এটা অ্যাড করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে অ্যানোক্সাপারিন যেটা, অ্যানোক্সা, আর এটা হচ্ছে ডালটেপারিন, ডালটেপারিন। এখন ওয়েটের উপরে আগে এটা ভাগ করি, লেস দেন 50 কেজি, 50 টু 90, 91 টু 130, 131 থেকে 170, 131 থেকে 170, আর আরেকটা হচ্ছে মোর দেন 170। হ্যাঁ আপুরা, ওখানে যে বই যে লেখা আছে না 0.6 মিলিগ্রাম পার কেজি, এখানে লিখে রাখেন মোর দেন 170 কেজি। মোর দেন 170 জন্য হচ্ছে এই ডোজটা যাবে।
উপরে এটা কি লিখেছেন? জি। আচ্ছা, দেখেন এখন হচ্ছে এটা ওয়েটের উপরে ডিপেন্ড করে দিতে হবে। হ্যাঁ, এনোক্সাপারিন আর হচ্ছে ডালটেপারিন, এটা একটু কষ্ট হলে আপু এটা মুখস্থ করতে হবে। দেখেন ইজি আছে, ডালটিপারের যে 2500 পরে কি লিখেছেন এটা দেখতে ভুলে গেছি। আইইউ ইন্টারন্যাশনাল লিমিট আপু। হ্যাঁ, দেখেন আপু, শুধু ওয়েটটা যদি মনে রাখেন না, বাকিটা আপনার মনে থাকবে। লেস দেন 50, 50 টু 90, 91 টু 30, 131 থেকে 170, মোর দেন 170। এবার এনোক্সাপারিন আসেন, আপনি শুধু 20 করে বাড়াই দিবেন, 20, 40, 60, 80। আর ডালটেপারিনে যখন আসবেন তখন আপনি 2500 করে বাড়াই দিবেন, 2500, 5000, 7500, 10,000। ঠিক আছে? আর বইয়ে যেটা বললাম, বইয়ের পাশে লিখে রাখেন প্রোফাইল্যাকটিক ডোজ, যেটা 0.6 মিলিগ্রাম দেয়া, এটার পাশে লিখে রাখেন মোর দেন 170। মোর দেন 170 কেজি হলে আমি 0.6 মিলিগ্রাম পার কেজিতে দিব। আপনার কাজ হচ্ছে আপনি ওজনগুলোকে মনে রাখা, তারপরে অ্যানোক্সের সাথে আপনি 20 করে অ্যাড করবেন আর ডেল্টার সাথে 2500 করে অ্যাড করবেন। খুবই ইজি আপু, এটা কিন্তু ওয়েট হিসেবে দিতে পারে। আগাবো আপু? জি আপু। আচ্ছা, এরপর আসেন ওয়ারফেরিন আপু, এটা ইনফিনিটি, ইনফিনিটি স্টার। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নিই, একটু লেখেন, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। উপরে কি দেখা যায় আপু? আমি যে লিখছি এটা কি দেখা যাচ্ছে? জি আপু। ঠিক আছে, লিখেন আপু, ক্যাপশন দেন ফ্যাক্টর 10 ইনহিবিটর। আমি স্পেলিং ভুল করে ফেলছি। ফ্যাক্টর 10 ইনহিবিটর, এটার মধ্যে নাম লিখেন অ্যাপিক্সাবেন, এন্ডোক্সাবেন, রিভারক্সাবেন। অ্যাপিক্সাবেন, এন্ডোক্সাবেন, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে রিভারক্সাবেন। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্টর 10 ইনহিবিটর। এবার লিখেন থ্রম্বিন ইনহিবিটর অথবা ফ্যাক্টর 2 ইনহিবিটর। এই যে যেগুলো বলছি আপু, এগুলো পরীক্ষা অনেকবার আসা কোয়েশ্চেন। হ্যাঁ, থ্রম্বিন ইনহিবিটর, ইনহিবিটর অথবা ফ্যাক্টর 2 ইনহিবিটর হচ্ছে ড্যাবিগ্যাট্রেন, ফ্যাক্টর 2 ড্যাবিগ্যাট্রেন। হ্যাঁ, ড্যাবিগ্যাট্রেন, একটু লিখেন। আপু এটা কি বলেন, ডেবি গ্রেটন? গ্যাট্রেন, GATRAN, RAN। হ্যাঁ, এই কোশ্চেনের এই অ্যান্সারগুলি না আপনি যখন রিকলে যাবেন দেখবেন অনেক জায়গায় অনেক রকম ভুল দেয়া। আপনাদের এই যে বলে দিলাম, আপনাদের অনেক সময় বেঁচে গেল, নাহলে খুঁজতে খুঁজতে মাথা অর্ধেক যায়। আচ্ছা, একটু ইয়েস করে দিই। আপু থ্রম্বিন ইনহিবিটর শুধু একটাই? সরি থ্রম্বিন ইনহিবিটর শুধু একটাই ডাবিকাতে? আপু, একটা নাম পড়লেই হবে। আসেন এবার হচ্ছে ওয়ারফেরিন, ইনফিনিটি, ইনফিনিটি স্টার। ওয়ারফেরিন হচ্ছে টেরাটোজেনিক। টেরাটোজেনিক রিস্ক হচ্ছে 2%, এটা পড়বেন না, নিচে একটা আছে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি, এই 2% লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে সিনথেটিক ডেরিভেটিভ অফ কুমারিন, মেকানিজম অফ অ্যাকশন ইনফিনিটি স্টার। এটা হচ্ছে ইন্টারফেয়ার করে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 2719, একেবারে ঝাঁঝরা মুখস্থ। ইনিশিয়াল হচ্ছে ইফেক্ট, ওর হচ্ছে থ্রম্বোজেনিক, কেননা ও হচ্ছে আমাদের প্রোটিন সি আর প্রোটিন এস কে রিডিউস করে দেয়। আর অ্যান্টিডট ভিটামিন কে, ইনফিনিটি স্টার। এফএপি প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, মেইনলি হচ্ছে আপনি ভিটামিন কে মনে রাখবেন। দিন এত ছোট হয়ে গেছে আপু, আজান দিচ্ছি, একটু 1 মিনিট আমরা ইয়া করি। তো আসেন, এসিটা সেট করে দেন আবার। হ্যাঁ, এখন আবার গরম লাগছে আমার। কততে আছে এখন? আপনি প্লিজ 26-এ দিয়ে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, মনে হয় আবার কাশি শুরু হয়। ঠিক আছে, আজান শেষ না? আচ্ছা আচ্ছা, পুরো চলেন আগে, আজান শেষ হয়ে গেছে। আবার তো নামাজের বিরতিতে কি করবো বলেন তো, কিভাবে কি করবো? নামাজের বিরতি নিয়ে আবার শুরু করবো নাকি তাড়াতাড়ি টানবো? মাগরিবের ওয়াক্ত তো কম থাকে। আপনার কতটুকু বাকি আছে এই লেকচারে? অ্যান্টি হাইপারটেনসিভ আছে, তারপরে হচ্ছে গিয়ে টকোলাইটিক্স, অ্যান্টি ইপিলেপটিক, আরো 3টা টপিক আছে। আচ্ছা, 5 মিনিটের ব্রেক নিবো, ঠিক আছে? 5 মিনিটের ব্রেক নিয়ে, কেননা যদি আমি তাড়াতাড়ি বলে শেষ করে দিই, আমি নিজেও শান্তি পাবো না, আপনাদের জন্য জিনিসটা ভালো হবে না। ঠিক আছে? জি আপু। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম, অ্যান্টিডট ভিটামিন কে, ইনফিনিটি স্টার। আর হচ্ছে ওর সাইড ইফেক্ট কি কি আছে? সাইড ইফেক্ট ম্যাটারনাল হচ্ছে স্কিন নেক্রোসিস করে, পার্পল টো সিনড্রোম কেননা ফ্যাট এম্বোলাসের জন্য, পারপিউরা ফালমিনেন্স। আর হচ্ছে ফিটালে হচ্ছে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি, কোরেন্ডি হানারম্যান সিনড্রোম, ফিটাল হেমোরেজ যদি ডেলিভারির কাছাকাছি নেওয়া হয়। এবার এখানে আপু অনেকগুলো কথা আছে। হুম, এই কথাগুলো ইনফিনিটি, ইনফিনিটি স্টার আমার সাথে একটু লিখে নেন। যদি কাউকে আমার লো মলিকুলার ওয়েট হেপারিন বা ওয়ারফেরিন, আমার যদি অ্যান্টিকোয়াগুলেন্ট আমার দেয়াই লাগে, আমি কিভাবে দিব প্রেগনেন্ট মহিলা, সেই ডোজটা একটু লিখে নেবেন। Less than 12 weeks. Heparin. Warfarin for more than 36.
পুরো এটা লিখেন। এটা কি লিখেছেন? জি আপু লিখছি। আচ্ছা, এখন যদি 12 সপ্তাহের কম হয়, 12 সপ্তাহের কম হলে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করবো, আমরা ওয়ারফেরিন ইউজ করতে পারবো না প্রেগনেন্ট মাতে, হ্যাঁ, প্রেগনেন্ট মহিলাতে। কেননা এটা ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি করবে, আমরা একটু পরে গিয়ে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি আমরা ডিটেলস করবো। আর 12 to 36 উইকস এই সময় হচ্ছে ওয়ারফেরিন আমরা ইউজ করতে পারবো সেফ। আর যখন 36 উইকস এর বেশি হয়ে যাবে, আফটার 36 উইকস আমাদের আবার লো মলিকুলার ওয়েট হেপারিন আমাদের ব্যাক করতে হবে। কেন ব্যাক করতে হবে? কেননা ওয়ারফেরিন যদি দেই ওই সময় হচ্ছে ও গিয়ে আবার ফিটাল হেমোলাইসিস করে, বাট ও কিন্তু 12 থেকে 36 এই সময় ওর কোনো সাইড ইফেক্ট নাই, এটা দেওয়া যাবে। আফটার 36 উইকস ও গিয়ে তখন বাচ্চার হেমোলাইসিস করবে। এবার দেখেন বেবি হয়ে গেল, বেবি হওয়ার পর আমরা কি সাথে সাথে ওয়ারফেরিন দিতে পারবো? দিতে পারবো না। আমরা হচ্ছে প্রথম 3 দিন হচ্ছে আমাদের লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া লাগবে, ফোর্থ ডেতে গিয়ে আমাদের দুইটাই দেওয়া লাগবে, লো মলিকুলার ওয়েট হেপারিন আর হচ্ছে ওয়ারফেরিন। কেননা ওয়ারফেরিনের অনসেট অফ অ্যাকশন হচ্ছে ডিলে, দেখা যায় 24 আওয়ার্স লেগে যায় ওর কাজ করা শুরু করতে। আর ডে 5 থেকে আমরা হচ্ছে গিয়ে ওয়ারফেরিনটাই কন্টিনিউ করবো, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি, এটাতে চলে আসেন। আগে আপুরা তার মানে মোটামুটি ডে 4 থেকে আমি ওয়ারফেরিন ইনক্লুড করতে পারছি, তাহলে ডেলিভারি পরে। ডেলিভারি পরে। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আমরা এই ওয়ারফেরিনটা পরে আমরা নামাজের ব্রেক নিব। ওনি কি হেপারিন আর ওয়ারফেরিন দুইটা কম্বাইন করে দিব নাকি যে কোনো একটা দিতে পারবো? না আপু, আমি দুইটাই দিব। কেননা ওয়ারফেরিনের ডিলেড অনসেট অফ অ্যাকশন 24 ঘন্টা লেগে যাওয়ার কাজ করা শুরু করতে, এই জন্য। আচ্ছা, ওয়ারফেরিন যেটা এখানে 5%, ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি করে 6 থেকে 6 to 12 উইকসে, ইনফিনিট স্টার অনেকবার আসছে। তারপর হচ্ছে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি কি কি ফিচার আছে আপুরা? স্টিপেল এপিফাইসিস সবার শেষে যেটা দেয়া, সেটা ইনফিনিট স্টার দেন, ওইটাই সবার আগে আগে আসে, হ্যাঁ, এটা দিয়ে সবচেয়ে বেশি আসে। তারপর হচ্ছে কন্ড্রো ডিসপ্লাসিয়া পাংটাটা সবার শেষে থাকলেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট, একদম মুখস্থ। ভেন্ট্রিকুলোমেগালি, এজেনেসিস অফ কর্পাস ক্যালোসাম, মিড ফেস হাইপোপ্লাসিয়া, সেটা কি আপার জ, চিকবোনস, আই সকেটস এগুলো ঠিকভাবে ডেভেলপ হয় না, আন্ডার ডেভেলপ থাকে। হাইপোপ্লাসিয়া অফ নেজাল ব্রিজ, ল্যারিঙ্গো ম্যালাসিয়া, আর হচ্ছে কি ল্যারিঙ্গো ম্যালাসিয়াটা কি, এটা হচ্ছে কনজেনিটাল সফটেনিং অফ দ্য ল্যারিংস। পেকটাস ক্যারিনেটাম, এটা হচ্ছে চেস্ট ওয়ালটা টুয়ার্ডস আউট, আর হচ্ছে কনজেনিটাল হার্ট ডিফেক্ট। এবার দেখেন এখন কোশ্চেন প্যাটার্ন কিন্তু আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে, আগে এসবি মানে এসবি ছিল, এখন এসবিটা নিয়ে আসি এমসিকিউ প্যাটার্নে। কিরকম আমি আপনাদের একটু দেখাই। এরকম দিছে যে ফিচার্স অফ লাস্ট সেশনে না এই কোশ্চেনটা ছিল, এরকম এরকম কয়েকটা কোশ্চেন ছিল, ফিচার্স অফ ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি, এমব্রায়োপ্যাথি, হ্যাঁ। এবার এখানে আপনার দিল স্টিপেলড এপিফাইসিস, আমি একটু শর্ট করে লিখলাম, আপনারা বুঝে নিন, হ্যাঁ। স্টিপেলড এপিফাইসিস, তারপরে এখানে আপনার দিল পেকটাস ক্যারিনেটাম, কন্ড্রো ডিসপ্লাসিয়া পাংটাটা, আবার ধরুন এখানে আরেকটা দিয়ে দিল ভেন্ট্রিকুলোমেগালি, সরি, হ্যাঁ ভেন্ট্রিকুলোমেগালি ধরেন দিল ভেন্ট্রিকুলোমেগালি। এবার অপশন দিছে 4টা, এরকম স্টিপেলড দিছে, তারপর হচ্ছে পেকটাস ক্যারিনেটাম, হ্যাঁ, বাকিগুলো ক্রস, কন্ড্রো ডিসপ্লাসিয়া পাংটাটা। দেখেন এরকম দিয়ে দিছে, এরকম দিলে কি হবে আপুরা? শুধু আপনি স্টেপল করে যাবেন, কন্ড্রো ডিসপ্লাসিয়া পাংটাটা করে যাবেন, কাজ হবে না, সবগুলো জানতে হবে। একটা একটা যদি অপশন ভুল হয়ে যায় আমার পুরোটা ভুল হয়ে যাবে, এই জন্য সবগুলো ফিচার্স মুখস্থ করা লাগবে, হ্যাঁ। এবার কয়েকটা কোশ্চেন এইভাবে দিয়ে দিছে, দেখাই দিলাম। আচ্ছা বলেন তো আমি যেখানে লিখেছি তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? কে? 1 নম্বর। সবগুলা একদম। জি আপু, 1 নাম্বারটা। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এটা হচ্ছে স্কলিওসিস দেখাইছে, অ্যাবনর্মাল কার্ভেচার অফ দ্য স্পাইন, আর হচ্ছে যেখানে ডিপেস নাসাল ব্রিজ এটা দেখাইছে। আচ্ছা, কোশ্চেনটা একটু দেখেন। 30-year-old পেশেন্ট নোন কেস অফ ডিভিটি ইজ অন ওয়ারফেরিন। আচ্ছা, এখানে হচ্ছে ওয়ারফেরিন নিয়ে আরো কিছু কথা বাকি আছে, তারপর হচ্ছে আমি কোশ্চেন আসবো। আপুরা আমার মনে হয় কি আমরা একটু চট করে নামাজটা পড়ে নেই, তারপর বাকিটা পড়ি। জি আপু, ওয়ারফেরিন নিয়ে আরো বেশি কিছু কথা আছে, লিখে দিব আমি। 5 মিনিট, হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ব্যাক করবো। আপু ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি প্রথম দুইটা স্লাইড কি একটু দেখানো যাবে? ওই দুইটা বই নাই। আচ্ছা, অবশ্যই দেখানো যাবে। এটা আপু, আপু এটা আছে, এটার আগের দুইটা স্লাইড। এটার আগে দুটো মেবি আছে, এটা আছে কি? আপু আচ্ছা, এখন তো উজু করা আছে না, আমাদের সময় লাগবে না, হ্যাঁ আপু, আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবো। ভাইয়া একটু আসতে হবে, অডিও ভিডিওটা একটু অফ রাখেন।
আপু আপনারা কি কেউ আছেন? আচ্ছা, আপুকে পেয়েছি, চলেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, আপনারা কিছু কথা আমি বলবো, আপনারা একটু লিখে নেন। আইএনআর, যেটা ইন্টারন্যাশনাল নর্মালাইজেশন রেশিও, যেটা শুনতে পাচ্ছেন আপু? জি হ্যাঁ আপু। শুনতে পাচ্ছি আপু। শুনতে পাচ্ছি। আচ্ছা, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও, এটা হচ্ছে আপনাকে বলবে যে হাউ লং ইট টেক্স ফর ইউর ব্লাড টু ক্লট। ক্লট হওয়ার জন্য কতটুকু সময় লাগে। হ্যাঁ, এখন একটু লিখে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও, দেখেন আপুরা, মানে হচ্ছে ব্লাড ক্লটে কতটুকু সময় লাগছে। এখন এই সময়টা যদি খুব তাড়াতাড়ি যদি মানে সময়টা যদি কমে যায়, একটু লো হয়, তাহলে কি হবে? তার মানে তাড়াতাড়ি ব্লাড ক্লট করে যাচ্ছে। আর যদি আয়নাটা বেড়ে যায়, তার মানে কি? আয়নার বেড়ে যাওয়া মানে হচ্ছে ক্লট হতে পারছে না, তার মানে চান্স অফ হেমোরেজ। এখন যারা ওয়ারফেরিন থেরাপি পায়, হ্যাঁ, তাদের হচ্ছে কিছু টার্গেট রেঞ্জ আছে। এই কোন কোন ডিজিজের টার্গেট রেঞ্জ কি কি হবে, এটা কিন্তু আলাদা। এই আয়নারটা কোন কোন ডিজিজে কি হবে সম্পূর্ণ আলাদা। এখন আপনি হেলদি পিপলের আয়নার যদি বলেন, আপু এটা কি বললেন, ফুল হতে ক্লটের চান্স কিরকম? যদি টু লো মানে কি? সময়টা কমে যাচ্ছে, তার মানে তাড়াতাড়ি ক্লট হয়ে তাড়াতাড়ি যাচ্ছে। হয়ে যাচ্ছে। জি, আর লেন্দি টাইম মানে হচ্ছে হেমোরেজ, চান্স অফ হেমোরেজ। এখন নর্মাল মানুষের আয়নার কত? লেস দেন অর ইকুয়াল টু 1.1। হুম, এখন অলরেডি আমরা বলেছি এই আয়নার যদি কমে যায় বা বেড়ে যায় কি হতে পারে, সেটা আমরা অলরেডি বলেছি। এখন কোন ডিজিজে কত মেনটেন করতে হবে সেটা আমি একটু বলে দিব। এটা একেবারে মুখস্থ করে ফেলবেন। ডিজিজ ওয়াইজ না আলাদা। হ্যাঁ, আর কেন এরকম বেশি ওই রেঞ্জে থেকে বেশি বা কম হতে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে যে সাইড ইফেক্ট গুলো সেগুলো হওয়া শুরু করবে। আচ্ছা, আইএনআর হচ্ছে আপনি 2 to 3। 2 to 3 হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য, পালমোনারি এম্বোলিজমের জন্য, টিস্যু ভালভ রিপ্লেসমেন্ট। ঠিক আছে, 2 to 3 হচ্ছে ডিভিটি, পালমোনারি এম্বোলিজম আর হচ্ছে টিস্যু ভালভ রিপ্লেসমেন্ট। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা, এবার হচ্ছে 2.5 থেকে 3.5, এটা হচ্ছে মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট। মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট আর হচ্ছে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট আর হচ্ছে 3 to 4 কার ক্ষেত্রে থাকবে? 3 to 4 মেনটেন করা লাগবে। মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট, এটা আমি মুখে বলে দিই, একটু লিখে লিখে নেন। মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট where pulmonary embolism has already occurred despite anticoagulant at low range. আপু আরেকবার মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট হয় পালমোনারি। Mechanical valve replacement where pulmonary embolism has occurred despite taking low range of anticoagulant. আপু 3 to 4টা একটু আবার মনে করুন। 3 to 4 আপু এটাই মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট where pulmonary embolism has occurred despite taking lower range of anticoagulant. ওয়ার পালমোনারি Embolism, PE, pulmonary embolism মানে একটা পেশেন্ট আপনার হচ্ছে লো রেঞ্জে অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছিল, তার পালমোনারি এম্বোলিজম হয়েছে, প্রিভিয়াস তার হিস্ট্রি আছে, এবং এই পেশেন্টের আপনি মেকানিক্যাল ভালভ রিপ্লেস করেছেন। হুম, সেই পেশেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে 3 to 4 মেনটেন করা লাগবে। ঠিক আছে আপু? আপু টপিকটা কি ইনফিনিটি স্টার বলেছিলেন? সরি, বুঝতে পারলাম না। আপু আয়নার টপিকটা কি ইনফিনিটি স্টার বলেছেন আপু? হ্যাঁ, এটা আপু ইনফিনিটি স্টার, ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি ইনফিনিটি স্টার। আপু নরমাল আয়না বলছে লেস দ্যান অর ইকুয়াল টু 1। হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু 1.1। আচ্ছা, এরপরে চলেন আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। এখানে কি বললো? 30-year-old patient, no case of DVT is on warfarin for last 7 months and present to you at 5 weeks of gestational age. When you will shift this patient on heparin? কি হতে পারে আপুর অ্যান্সার? আপনার কাছে আসলো 5 সপ্তাহের প্রেগন্যান্সি নিয়ে, সে গত 7 মাস ধরে ওয়ারফেরিন নিচ্ছিল, এখন আমি তার লো মলিকুলার ওয়েট হেপারিনে যাবো, এটা কখন যাবো? ইমিডিয়েটলি আফটার ডেলিভারি এট দ্য টাইম অফ লেবার 30 to 38 উইকস। কখন? আপু ইমিডিয়েটলি হবে না? হ্যাঁ, ইমিডিয়েটলি হবে। কেন বলতে পারবেন আপু? আপু কারণ লেস দেন 12 উইকসে তো তার লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়ার কথা, তো সে অলরেডি ওয়ারফেরিন নিচ্ছে, তো তার তো ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি হওয়ার চান্স আছে, ফিটাল এমব্রায়োপ্যাথি। এজন্য আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল লো মলিকুলার ওয়েট হেপারিন স্টার্ট করব আপু। ভেরি গুড আপু, থ্যাংক ইউ। আমার পড়াই যে সার্থক মনে হচ্ছে, যে একসাথে আমরা ডিসকাস করছি, ধরতে পারছেন। থ্যাংক ইউ। আচ্ছা, এটা ইমিডিয়েটলি হবে। আচ্ছা, এবার হচ্ছে টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা কি করছে? এটা হচ্ছে ক্যাটালাইজ দ্য কনভার্সন অফ প্লাজমিনোজেন টু প্লাজমিন।
হ্যাঁ, তার মানে কি করছে, ডিজলভ করছে ব্লাড ক্লটকে। এটা হচ্ছে প্লাজমিন। কি প্লাজমিন? একটা ফিব্রিনোলাইটিক এনজাইম। আমরা পড়েছি না যে কোয়াগুলেশন ক্যাসকেডে থ্রম্বিন থেকে থ্রম্বিন, ফিব্রিনোজেন থেকে ফিব্রিন ক্লট ফর্ম হলো। হ্যাঁ, তো সেটাই বলছে যে প্লাজমিন হচ্ছে একটা ফিব্রিনোলাইটিক এনজাইম। আর স্ট্রেপ্টোকাইনেজ এটাও ওয়ান ফর্ম অফ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটি। আমরা জানি যে স্ট্রেপ্টোকাইনেজ আমরা এমআইতে দেই, তারপর হচ্ছে পালমোনারি এম্বোলিজমে দেই। আর রিকম্বিনেন্ট কি আছে? অ্যালটিপ্লেজ আর হচ্ছে রেটিপ্লেজ। হ্যাঁ, আর ওর অ্যান্টিডট কি? ও যেহেতু একটা ফিব্রিনোলাইটিক, ওর অ্যান্টিডট একটা অ্যান্টিফিব্রিনোলাইটিক কি হবে, যেটা হচ্ছে অ্যামাইনো ক্যাপরিক অ্যাসিড। এবার পাশে একটু লিখে রাখেন, ট্রানএক্সামিক অ্যাসিডও কিন্তু এক ধরনের অ্যান্টিফিব্রিনোলাইটিক, কিন্তু এটা হচ্ছে অ্যামাইনো ক্যাপরিক থেকে স্ট্রাকচারাল একটু ডিসিমিলারিটি আছে। এই ট্রানএক্সামিক অ্যাসিডটা আসে অনেকবার। এটা কি? এটা অ্যান্টিফিব্রিনোলাইটিক পড়বেন, দেখবেন রিকল অনেকবার আসছে। হ্যাঁ, আর হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইন পেশেন্ট হু হ্যাভ কন্ট্রাইন্ডিকেশনস টু হেপারিন। কি কি দিতে পারবো এগুলো নামগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, দেখেছি আমরা। এবার হচ্ছে অ্যানালজেসিক। আচ্ছা, অ্যানালজেসিক যেটা এন্টোনক্স, আমরা জানি এখানে 50% নাইট্রাস অক্সাইড থাকে আর 50% থাকে অক্সিজেন। এটা হচ্ছে আমরা মাস্ক দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে সেফ, স্টেবল, র্যাপিড অনসেট, সাইড ইফেক্ট কি? নশিয়া, ফিলিং ড্রাঙ্ক। প্যাথিডিন। প্যাথিডিন আমরা তো অ্যাভেলেবল, আমরা এটা তো খুবই ইউজ করি। এটা ইন্ট্রামাসকুলারলি দেই, র্যাপিডলি ইউজড, র্যাপিড অনসেট, শর্ট হাফ লাইফ। সাইড ইফেক্ট কি? নশিয়া করতে পারে, ভমিটিং, নার্কোসিস আর রেসপিরেটরি ডিপ্রেশন অফ দ্য ইউনিট। যদি বেবি ডেলিভারির 2 আওয়ার্স আগে যদি দেওয়া হয়, উইদিন 2 আওয়ার্স, তাহলে হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন। এবার আসে না পুরো এপিডুরাল। এপিডুরাল বর্তমানে এত বেশি বলে যে এই এপিডুরাল পেন ফ্রি হবে, ডেলিভারি হবে। সেই এপিডুরাল আমরা এখানে কি কি ইউজ করি এপিডুরালে? আচ্ছা, প্রথমে একটু বলে নিই এপিডুরাল স্পেসটা কার মধ্যে, কে বলতে পারবেন? আপনাদের কি অ্যানাটমি ক্লাস হয়েছে বা পিক্টোরিয়াল ক্লাস? এপিডুরাল মানে হচ্ছে ভার্টিব্রাল কলাম এন্ডোমেট্রিয়াল মাঝখানে। জি আপু, ভেরি গুড। আপনাদের ক্লাস হয়েছে না পিক্টোরিয়াল? হ্যাঁ, পিক্টোরিয়াল ক্লাস হয়েছে, রেকর্ডেড দিয়েছে। এটা অবশ্য আমি এখন করি নাই, ক্লাসটা রেকর্ডেড হওয়ার কারণে করতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওখানে দেখবেন একটা ছবি আসে। হ্যাঁ, কোনটা এপিডুরাল স্পেস, কোনটা সাবডুরাল, কোনটা সাবঅ্যারাকনয়েড। আমরা যখন বাইরে থেকে আমরা যখন নিজের ভিতর দিকে ঢুকাচ্ছি, প্রথমেই আমরা পাচ্ছি এপিডুরাল বিটুইন গ্রামেটার আর হচ্ছে ভার্টিব্রা, তারপরে গ্রামেটারের নিচে আমরা পাচ্ছি সাবডুরাল, আর তারও যদি আমি ভিতর দিকে যাই আমি পাবো সাবঅ্যারাকনয়েড। তাহলে হচ্ছে এই যে এপিডুরাল আমি কি কি দিচ্ছি? বুপিফেকিন আর হচ্ছে ফেন্টানিলের কম্বিনেশন, হাইলি ইফেক্টিভ। আর এটা কখন আমরা দিই? যখন হচ্ছে আমরা দেখি যে কি বলে সার্ভিসটা 4 সেন্টিমিটার ডায়ালেটেড হয়ে গেছে, তখন আমরা স্টার্ট করি। হ্যাঁ, আর অ্যাডভার্স ইফেক্ট কি আছে? হাইপোটেনশন, লস অফ মোবিলিটি, হায়ার রিস্ক অফ অ্যাসিস্টেড ডেলিভারি। আচ্ছা, পরের স্লাইডে যাই। মরফিন। এটা হচ্ছে মিউ রিসিপ্টর অ্যাগনিস্ট। এটা ইনফিনিটি স্টার দেন, মিউ রিসিপ্টর অ্যাগনিস্ট কথাটা। আর মিউ রিসিপ্টর কোথায় কোথায় থাকে? ব্রেনে থাকে, জিআইটিতে থাকে, সাবস্টেন্সিয়া জিলাটিনোসা অফ দ্য স্পাইনাল কর্ড এখানে থাকে। এখানে পরে আমরা একটা ছবি দেখাইছি, এই যে সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, যেটা ডরসাল হর্নের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এটা অ্যাসোসিয়েটেড উইথ অ্যানালজেসিয়া, সিডেশন, ইউফোরিয়া। মরফিন যে খায় কি হয়? ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, রেসপিরেটরি ডিপ্রেশন হয়, পিন পয়েন্ট পিপিল হয়ে যায়, কনস্টিপেশন হয় আর স্ফিংক্টার অফ ওরিস স্পাজম। এখানে একটু লিখে রাখেন, এই যে পিন পয়েন্ট পিপিল হচ্ছে আর কনস্টিপেশন হচ্ছে, এই দুইটা ডোজ ডিপেন্ডেন্ট না, বাকিগুলো ডোজ ডিপেন্ডেন্ট। আর অ্যান্টিডট হচ্ছে ন্যালোক্সেন আর এনএমডিএ। এনএমডিএটা কোনটা? কেটামিন, যেটা মেটাবলাইজ ইন লিভার, কিডনি, ব্রেন। আচ্ছা, এবার আসেন হিরোইন। হিরোইনের মধ্যে এটা কি? এটা ডায়ামরফিন নামে আমরা চিনি, ডায়াসিটাইল মরফিন। এটা হচ্ছে মরফিনের একটা ড্রাগ। এটা হচ্ছে অনেক বেশি লাইপোফিলিক, এই কারণে কি করতে পারে? ব্লাড ব্রেন ব্যারিয়ারটা তাড়াতাড়ি ক্রস করতে পারে, এবং এটা মোর পোটেন্ট দেন মরফিন। এখানে একটা স্টার দেন। ও হচ্ছে মিউ রিসিপ্টর অ্যাগনিস্ট। সাইড ইফেক্ট সেই ওই যে মনে হবে আমি শূন্যে ভাসছি, ইউফোরিয়া, ড্রাউজিনেস, সিএনএস, ডিপ্রেশন। আর ফিটাল কি হতে পারে? প্লাসেন্টাল ইনফার্কশন হবে, এভিজিআর, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, প্রিটার্ম বার্থ, ফিটাল ডেথ। আর নিওনেটাল নার্কোটিক টাস্টিনাল সিনড্রোম, যেটা এটা হচ্ছে ইউজুয়ালি প্রেজেন্ট করে 48 আওয়ার্স অফ বার্থের মধ্যে। যেসব মায়েরা আর কি নার্কোটিক্স নেয় তাদের বেবিরা 48 আওয়ার্স অফ বার্থের মধ্যে এটা হচ্ছে প্রেজেন্ট করে। ইভেন এটা জন্মের 4 উইকস পর্যন্ত পারসিস্ট করতে পারে। হ্যাঁ, কেননা হচ্ছে এই মেথাডন যেটা, সেটা হচ্ছে স্টোর হয় ফিটাল লাং, লিভার, স্কিন। এগুলো একটু জাস্ট দেখে রাখবেন, এখান থেকে কোয়েশ্চেন আসে নাই। আর হচ্ছে ক্যারেক্টারাইজ বাই সিএনএস, হাইপার ইরিটেবিলিটি, হাই পিচড ক্রাইং, রেসপিরেটরি ডিস্ট্রেস, পুয়ার ফিডিং এন্ড সিজার। ফেন্টানিলটা পুরো 4 স্টার দেন। ফেন্টানিল হচ্ছে নিউ রিসিপ্টর অ্যাগনিস্ট, র্যাপিড অনসেট, শর্ট অ্যাক্টিং, এবং এটা 100 টাইমস মোর পোটেন্ট দেন মরফিন। এটা ইনফিনিটি স্টার, এটা কয়েকবার কোয়েশ্চেন আসছে। 100 টাইমস মোর পোটেন্ট দেন মরফিন। আর এটা হচ্ছে প্লাসেন্টা ক্রস করে। এটা কি? এটা একটা জিএ ড্রাগ না? প্রথমে যে কথা বলেছি যে এই জন্য যদি আমি এটা দিই তাড়াতাড়ি বেবি আউট করতে হবে। হ্যাঁ, নাহলে সাইড ইফেক্ট হবে। লিডোকেন, প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, একটু পাশে লিখে রাখেন। লিডোকেন হচ্ছে অ্যামাইড, আর এই গ্রুপে আদার্স বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এস্টার। ঠিক আছে, এবার হচ্ছে কি পয়েন্টসে আসেন। এখানে কি বলছে? ব্লকস ফার্স্ট ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার, এটা হচ্ছে স্লো দিয়ে দেয়, তারপর হচ্ছে সোডিয়ামের জায়গায় ক্যালসিয়াম দিয়ে দেয়, পটাশিয়াম দিয়ে দেয়, বললাম লিডোকাইন, অ্যামাইড, আদার স্যার। আর বাকিগুলো হচ্ছে স্টার। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যান্টি এরিথমিক লিডোকেন, ওর হাফ লাইফ 2 ঘন্টা, সেফ টু ইউজিং প্রেগন্যান্সি, হেপাটিক মেটাবলিজম হয়। যদি টক্সিসিটি হয় কি হতে পারে? এই অ্যারাউন্ড দ্য মাউথ হচ্ছে টিংলিং হবে, এটাকে বলা হয় সার্কাম ওরাল প্যারাস্থেসিয়া, টিনিটাস হয়, ব্লারিং অফ ভিশন হয়, সিজার হয়, কনশাসনেস লস হয়, কার্ডিও রেসপিরেটরি কম্প্রোমাইজ। আর ইসিজিতে কি হয় একটু দাগ দিয়ে রাখেন, কিউআরএসটা হোয়াইট হবে আর হচ্ছে পিআরটা হচ্ছে হোয়াইট হবে। এবার পরের পেজে আসেন পুরো, সেখানে ইসিজিটা দেখাইছে, এই যে কিউআরএস আছে, পিআর, এগুলো যে লেনদেনিং হয়েছে। আচ্ছা, এই স্লাইডটা ইনফিনিটি স্টার পুরো, এটা অনেকবার আসছে। লিডোকেন একটা হচ্ছে আমরা অ্যাড্রিনালিন দিয়ে দিতে পারি, অ্যাড্রিনালিন ছাড়া দিতে পারি। অ্যাড্রিনালিন ছাড়া ওর ম্যাক্সিমাম ডোজ 3 to 5 মিলিগ্রাম পার কেজি, আর আমি অ্যাড্রিনালিনের সাথে দিলে 7। দেখেন ডোজটা কিন্তু বেড়ে যাচ্ছে কেন? আমার কিন্তু আরেকটা ড্রাগের সাথে যুদ্ধ করে কাজ করা লাগছে, তাই না? এজন্য হচ্ছে উইদাউট বলে 3 to 5 আর উইথ বলে 7। আপনাকে ওয়েট অনুযায়ী অঙ্ক করে করতে বলতে পারে যে এত কেজি 70 কেজির একজন আসলো, তুমি কত ইয়াতে দিবা যদি তুমি শুধু অনলি লিডোকেন ইউজ করো, অথবা উইথ অ্যাড্রিনালিন দিলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডোজ, এভাবে দিতে পারে। তো পরের স্লাইডে কি বলছেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডোজ অফ লিডোকেন উইথ অ্যাড্রিনালিন? একজন আপু বলেন তো। 7 মিলিগ্রাম। জি, ভেরি গুড। এরপরে হচ্ছে গিয়ে লিডোকেন ওয়ার্কস বাই ব্লকিং হুইচ অফ দ্য ফলোইং আয়ন চ্যানেল? কোনটা হবে? সোডিয়াম গেটেড, মানে ফার্স্ট ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। জি আপু। আচ্ছা, এবার হচ্ছে কোকেন। এখানে যে কোকেনের একটা ছবি দেওয়া আছে, এই যে কোকেন। আচ্ছা,
এটা হচ্ছে কোকা প্ল্যান্ট থেকে পাওয়া যায়। এটা হচ্ছে সিএনএস স্টিমুলেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, পাশে লিখে রাখেন, এটা হচ্ছে সিএনএস স্টিমুলেন্ট, বাকিগুলো কিন্তু ডিপ্রেসেন্ট। তারপরে টপিক্যাল অ্যানেস্থেটিক হিসেবে, ফিক্স করবেন এই কথাটা। আচ্ছা, কোকেন হচ্ছে সিএনএস স্টিমুলেন্ট আর বাকিগুলো হচ্ছে সিএনএস ডিপ্রেসেন্ট। পরে আসলাম না মরফিন, ওই বাকি ওগুলো হচ্ছে গিয়ে ডিপ্রেস করে সিএনএস কে। টপিক্যাল অ্যানেস্থেটিক, তারপর হচ্ছে এসএসআরআই হিসেবে ইউজ করা যায়, পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টর, মেটাবলিজম ইন দ্য লিভার। আর হচ্ছে ইটস মেটাবলাইট ক্যান বি ডিটেক্টেড ইন ইউরিন উইদিন 4 আওয়ার অফ ইনটেক, আর হচ্ছে আপ টু 8 ডেজ, 8 দিন পর্যন্ত পাওয়া যেতে পারে। দেখেন সাইড ইফেক্ট কি কি বলেছে, এটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া, হ্যালুসিনেশন, ব্রঙ্কোস্পাজম। এরপর হচ্ছে এমআই, টুথ ডিকে, কেন হচ্ছে দাঁতে যে এনামেল আছে এনামেলটা নষ্ট করে দেয়, ব্রুক্সিজম যেটা হচ্ছে ইনভলন্টারি টুথ গ্রিন্ডিং করবে। হ্যাঁ, ফিটাল ইফেক্ট কি কি হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে ইউট্রাইন, তারপর হচ্ছে প্লাসেন্টাল আর্টারি, আমবিলিক্যাল আর্টারি, তাহলে কি বাচ্চার কাছে ব্লাড ঠিকভাবে পৌঁছাবে না, বাচ্চা নিউট্রিশন পাবে না, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে, ফিটাল ডেথ, প্লাসেন্টাল অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হবে। আচ্ছা, এই অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা এটা ইনফিনিটি স্টার, এটা কোশ্চেন আসে। আর হচ্ছে পুনে বেলি সিনড্রোম কি হবে, যে বাচ্চার যে পেটের মাসেলগুলো আছে এটা ইয়াটা নষ্ট হয়ে যাবে, টনিসিটিটা নষ্ট হয়ে যাবে, কুচকানো কুচকানো হয়ে যাবে। হাইড্রোনেফ্রোসিস, তারপর হচ্ছে রিডিউস হেড সার্কামফারেন্স, গ্যাস্ট্রোকায়াসিস। আচ্ছা, এই যে দেখেন বাচ্চার যে অ্যাবডোমিনাল যে মাসেল আছে, মাসেলের টনিসিটিটা নষ্ট হয়ে গেছে, কুচকানো হয়ে গেছে। ট্রামাডল, ট্রামাডল হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক, যেটা হচ্ছে উইক। আপু একটু জাস্ট আমাকে 30 সেকেন্ড দিবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি তো জি ক্লাসে আছি, একটু পরে ফোন দিলাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক, যেটা হচ্ছে উইক মিউ রিসেপ্টর অ্যাগনিস্ট, সেরোটোনিন রিলিজিং এজেন্ট, নরএড্রেনালিন রিআপটেক ইনহিবিটর, নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা এই জায়গাটা একটু মুখস্থ করবেন। হ্যাঁ, M1 M3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন আসছিল, প্রাইমারি অ্যাক্টিভ মেটাবোলাইট নাম পড়বেন, ম্যাক্সিমাম ডোজটা দেখবেন 400 মিলিগ্রাম। হ্যাঁ, আর হচ্ছে ইথানল, ইথানলটা আপনারা একটু দেখবেন। আর ইম্পর্টেন্ট 3 স্টার দেন হচ্ছে ব্লাড অ্যালকোহল। হ্যাঁ, দেখা যায় অ্যালকোহল যেটা, সেটা তো হচ্ছে গিয়ে আমরা না হয় এতটা অভ্যস্ত না এগুলো খেয়ে, আমাদের বাঙালি মেয়েরা খায় না, যদিও এখন অনেক সবাই অনেক অ্যাডভান্স হয়ে গেছে, বাইরে দেশে এগুলো খায়, তো এই জন্য ওদের জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা তো ইউকে পরীক্ষা দিচ্ছি। ব্লাড অ্যালকোহল লেভেল হচ্ছে 0.05% অথবা 0.5 গ্রাম পার লিটার যদি হয় তাহলে ইউফোরিয়া হবে, আর 0.8 গ্রাম পার লিটার যদি হয় তাহলে হচ্ছে আপার লিগাল লিমিট ফর ড্রাইভিং, আর 1 গ্রাম পার লিটার হলে তাহলে সিএনএস ডিপ্রেশন হবে, আর যদি 4 গ্রাম পার লিটার লিটার হয় তাহলে হচ্ছে এটা ডেথ করতে পারে। এখন এখানে যে ইয়া করবে অ্যালকোহল কনজাম্পশন, সেটা হচ্ছে গিয়ে মেল আর ফিমেলের জন্য পার উইকে ডোজ দেওয়া আছে। মেলরা হচ্ছে 140 থেকে কি বলে 210 পর্যন্ত হচ্ছে গিয়ে পার উইকে নিতে পারবে, 210 গ্রাম পার উইক। আর হচ্ছে ফর ফিমেল 84 থেকে 140 পার উইক। এবার যেই চার্টটা আছে এটা দেখেন কি কি হতে পারে, এটা জানা লাগবে। হ্যাঁ, আমি যেটা ওয়ারফারিনটা দেখালাম, ওয়ারফারিন এমব্রায়োপ্যাথিতে কি কি হতে পারে, আমি টি ক্রস দিয়ে এখান থেকে এরকম আসার সম্ভাবনা আছে, এই জন্য সবগুলো পয়েন্ট মোটামুটি দেখা লাগবে। এটা তারপর হচ্ছে নিচে আরেকটা পাবেন ফিটাল অ্যালকোহল সিনড্রোম, এগুলো সবগুলো পয়েন্ট মোটামুটি দেখা লাগবে। এটার চেয়েও ফিটাল অ্যালকোহল সিনড্রোমটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, লাস্ট 2 সেশনে কোশ্চেন আসছে ওখান থেকে। আচ্ছা যাই হোক, কেউ যদি অ্যালকোহল খায় কি হবে, এনিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ইলেভেটেড টিজি, কার্ডিওমায়োপ্যাথি, হাইপারটেনশন, স্ট্রোক, এগুলো কিন্তু একেবারেই কমন, আমরা কিন্তু ওয়ার্ডে এইসব রোগী দেখি। হ্যাঁ, যে অ্যালকোহল খেলে এগুলো আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ে আসতেছি। জিআইটি, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ডিজিজ, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, মিসক্যারেজ অ্যানোপ্লয়েডি, আর হচ্ছে স্ট্রাকচারাল কনজেনিটাল অ্যানোমালিস। আচ্ছা, এখানে আরো কিছু কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে অ্যালকোহল অ্যাবিউজ করলে কমন ফাইন্ডিংস কি কি, আমরা অলরেডি কিন্তু এই পাশে পড়ে আসছি, এনিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো হবে। হ্যাঁ, আপনি একটু পাশে লিখে রাখেন পুরো, লো প্লাটিলেট ক্যান রিডিউস আরবিসি ডাব্লিউবিসি, ম্যাক্রোসাইটোসিস আমরা জানি এটাতে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। হ্যাঁ, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, সিরাম ইউরিয়া রিডিউস, আর হচ্ছে গামা গ্লুটামাইন। আরেকটু আস্তে, আচ্ছা কোন জায়গা থেকে আবার প্রথম থেকে শুরু করবো? জি আপু একটু স্লো। আপু এগুলাকে এই বক্সের সাথে অ্যাড করবো? হ্যাঁ, বক্সের সাথে অ্যাড করে দিবেন। বলেন। আচ্ছা, প্রথমে লিখেছেন লো প্লাটিলেট ক্যান রিডিউস আরবিসি ডাব্লিউবিসি, তারপর হচ্ছে ম্যাক্রোসাইটোসিস, এরপর হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, আর রিডিউস করে হচ্ছে সিরাম ইউরিয়া, আর ইনক্রিজ করবে হচ্ছে জিজিটি মানে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ লিভার এনজাইম, আর হচ্ছে লিভার ফাংশন টেস্টটা হচ্ছে ডিঅ্যারেঞ্জ করে দিবে। আপু রিডিউস থেকে আবার একটু বলবেন কষ্ট করে। কোথেকে আপু, সরি? আপু রিডিউস সেরাম বলেছিলেন যে ওটা বুঝতে পারিনি। সিরাম ইউরিয়া, ইউরিয়া কমিয়ে দিবে। আপু এই পরের দুটো পয়েন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে জিজিটি যেটা গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, এটা হচ্ছে বাড়াবে, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজের লেভেলটা বাড়াই দিবে লিভার এনজাইম। আর সাথে লিখে রাখেন লিভার ফাংশন ইজ ডিঅ্যারেঞ্জড। আমি আজকে রাতে মাত্র 2 ঘন্টার মতো ঘুমাইছি, তারপরে সকাল থেকে ডিউটি করে মানে এখন আমার একটু ভার্টাইগো হচ্ছে, এই অবস্থা। বাবুটা রাতে ভয় পাইছে কোন একটা কারণে, ও আর ঘুমায় না, ও সারা রাত জেগে আছে। আচ্ছা, তারপর আগে আপু ফিটাল অ্যালকোহল সিনড্রোম। মেয়েদের জীবন আরো বেশি কষ্টকর, এই রাতে বাচ্চা নিয়ে মেজরিটি টাইমে থাকে না। মানে আমি তো আমার হাজবেন্ডকে দেখি আর মাঝে মাঝে বলি কেন আমি ছেলে হলাম না। না আপু সিরিয়াসলি আসলে মানে সবাই ঘুমিয়ে থাকে, বাচ্চা মানে যখনই বাচ্চা হয়ে যাবে একটা মেয়ে মানুষের, তোমরা কোনোদিন ঠিক মতো ঘুমাতে পারে না, আর কোনোদিনই না। হ্যাঁ, আর বাচ্চা সেপারেট ঘুমাবে। বাচ্চা নাও বাচ্চা পেলে দিব, আসলে কি তাই? মায়েরটা মায়েরই পালতে হয়, হাগু মতো ক্লিন করা, বাবুর সাথে বাবুকে খাওয়ানো, সারা রাত জাগা, মায়েরটা মায়েরই করতে হয়, কেউ করে দেয় না। কেউ করে না। আচ্ছা আপু, এই জন্য আপু মানে আর হচ্ছে গিয়ে আরেকটা কথা, যেটা আমি না আপনাদেরকে এই ফার্মাকোলজির কোশ্চেনের পিডিএফ গুলো দিব, পিডিএফ গুলো দেখবেন, বাবুকে খাওয়ান, ঘরের কাজ করেন, তরকারি কুটেন, তখন হচ্ছে গিয়ে এগুলা দেখবেন, তাহলে দেখবেন যে কোশ্চেন করা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে বিসিএস পেয়ার যেটা, ওটা থেকে একটু মাথা ঘুরাতে পারে। হ্যাঁ, ওটাতে যেগুলো আপনার জন্য প্যালাটেবল আপনি নিয়েন, ওটা প্লাস মাইনাস পড়লে হবে না পড়লে হবে, আর বাকি কোশ্চেন সবগুলো পড়া লাগবে, যেগুলো আমি 3টা না 4টা পিডিএফ দিব, একটু দেখিয়েন। হ্যাঁ, আচ্ছা জি আপু। আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিন কাইন্ডলি আপু। আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? জি আপু।
আচ্ছা, এবার আসি ফিটাল অ্যালকোহল সিনড্রোম। আচ্ছা, এই যে পরে যেটা আছে কর্সাকফ সিনড্রোম, এগুলো না আদার্স এগুলো একটু দেখে নেবেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবার ফিটাল অ্যালকোহল সিনড্রোম যেটা, এটা হচ্ছে পার্মানেন্ট বার্থ ডিফেক্ট হয় অফ দ্য অফস্প্রিং অফ উইমেন হু টেক অ্যালকোহল ইন প্রেগন্যান্সি। ফিচার্স, এই ফিচার্সগুলো খুব ইম্পর্টেন্ট, এই ইনসিডেন্স লাগবে না। তারপর হচ্ছে কি কি হতে পারে, গ্রোথ ডেফিসিয়েন্সি হয়, ক্র্যানিও ফেশিয়াল অ্যানোমালি হয়, সিএনএস স্ট্রাকচারাল নিউরো ডেভেলপমেন্টাল কি হবে, ছোটখাটো লো ওয়েটের বাচ্চা হবে, শর্ট স্টেচার হবে, ক্র্যানিও ফেশিয়াল কি হবে, স্মুথ ফিল্টার যে জায়গাটা স্মুথ হবে, ভার্মিলিয়ন কোন জায়গায়, যে আমরা যে লিপস্টিক লাগাই এটা হচ্ছে ভার্মিলিয়ন, থিন হয়ে যাবে দেখতে, কিন্তু এত চিকন ভালো লাগবে, ভালো লাগবে না। স্মল পালপেব্রাল ফিশার, সিএনএস অ্যানোমালি কি মাইক্রোকেফালি, এজেনেসিস অফ কর্পাস ক্যালোসাম, সেরেবেলার হাইপোপ্লাসিয়া, আর হচ্ছে এপিলেপসি হতে পারে, নিউরোসেন্সরি হিয়ারিং লস, লার্নিং ডিসএবিলিটিস, কগনিটিভ ডেফিসিট, এগুলো সবগুলো একটু দেখবেন। এটা হচ্ছে যে টিক আর ক্রস দিয়ে এরকম আসে, গত 2 সেশনে কোশ্চেনটা আসছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে বাকি যতটুকু আছে আমি চাচ্ছি আপুরা নেক্সট ক্লাসে পড়াতে, নাহলে আজকে লোকটা বেশি হবে, নেক্সট ক্লাসে পড়া অনেক অল্প আছে, জি আপু, ঠিক আছে। ম্যাক্সিমাম করে ফেলেছে। আচ্ছা, আর হচ্ছে আরো কিছু আমার টুকটাক যে নোটের কিছু কিছু ছোট ছোট কথা আছে আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে বলে দিব। আচ্ছা জি আপু। আচ্ছা, আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আজকে যে আমরা একসাথে পড়লাম আজকে আবার আরেকবার উঠাবেন, তাহলে না জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে। আপনি 1 ঘন্টা হলেও সময় দিবেন। আর আমি যদি বলে যে আমাকে একটু টেলিগ্রামে একটু বলিয়েন, পিডিএফ গুলো শেয়ার করতে আপনাদের জন্য ভালো হবে। আর আপনাদের ক্লাস আমি যে ক্লাস নিলাম, হ্যাঁ একসাথে পড়লাম, যদি ভালো লাগে বা খারাপ লাগে যেটাই লাগুক একটু টেলিগ্রাম গ্রুপে জানাই দেন, হ্যাঁ আমি খুশি হব। আপনি খারাপটাও বলতে পারেন, ভালোটাও বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পুরা, জি আপু। তাহলে দোয়া রাখবেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শেষ করে দেন, শেষ করে দেন, হ্যাঁ ইয়া করে দেন, স্ক্রিন শেয়ারিং অফ করে দেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মিথিলা। আপনারা জানেন আজকে আমাদের প্রথম লেকচার ফার্মাকোলজি 1। আমাদের সাথে কি কোনো আপু আছেন?